হ্যাঁ, ওই স্যার, সর্বশেষ একটা শুনতে আহ, পাচ্ছি। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন খেয়াল করছিলাম, সেটা হলো ক্লাস কি পরবর্তীতে রেকর্ড পাবে কিনা। হ্যাঁ, ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ড পাবেন আপনারা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ, টেকনিক্যাল যে যে প্রশ্নগুলো আছে, আপনাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে। আর স্যার, স্যার হ্যাঁ, গতকালকের ক্লাস রেকর্ড আমরা পাইনি এখনো। আচ্ছা, আপনাদের গ্রুপ, আচ্ছা, আপনাদের সাথে এই টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে ওরা যারা পরিচালনা করে তা নিয়ে। গ্রুপে দিয়েছিল বাট এখন নেই, গ্রুপে দিয়েছিল বাট এখন সেম নেই। জিনিস নিয়ে প্রতিদিন কথা বলতে হয় স্যার, মানে সেম একটা জিনিস নিয়ে প্রতিদিন কথা বলে অযথা টাইমটাই নষ্ট করা হয়, যে কখন কি হবে, কি পাবো কি না, এগুলো তো আসলে টেকনিক্যাল যারা দেখবে ওদের সাথে কথা বললেই হয়। ক্লাসে আচ্ছা এসে তো স্যার অযথা এই মানে এই এই সেম কমন জিনিসটা সেন্সটা বলা। দরকার আছে স্যার। টিচারের সাথে তো এটা নিয়ে আচ্ছা কনভারসেশনের দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, টেকনিক্যাল হ্যাঁ, বিষয়গুলো পেজে আলাপ করলেই তো হয়, আচ্ছা, ক্লাসের ঠিক আছে। মধ্যে টিচার স্যারকে টিচার বিরক্ত। ওকে, বিরক্ত এবার করার আমরা দরকার নাই থামি, তো। এবার আমরা থামি, এবার আমরা থামি, প্রত্যেক দিন সেম জিনিসটা। এবার আমরা থামি। হ্যাঁ, তো ঠিক আছে। না আসলে মানে প্রথম দিক তো, এই প্রথম দিকগুলোতে কিছুটা কনফিউশন হবে, ধীরে ধীরে এরা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম দিক না স্যার, প্রতিদিন সেম জিনিস, মানে ফুল 1 মাস 2 মাস ধরে ক্লাস করলে সেম জিনিসই করে। আচ্ছা রিপন ভাই, দেখেন আমরা দেখেন ভাইয়া, আপনি 1 মাস 2 মাস ধরে ক্লাস করতে পারেন, আমরা হচ্ছে আচ্ছা রিপন ভাই, আমরা থামি। আর হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কথা বলবেন আপনারা ক্লাসের পরে, তানিমের সাথে কথা বলবেন, আমি আপনাদেরকে ফ্লোর দিয়ে দেবো, সমস্যা নেই। তো ফ্যাক্ট হলো, আমরা মোস্ট প্রবাবলি আজকে আপনাদের বাংলার প্রথম ক্লাস, 1 নম্বর লেকচার। জি স্যার। ঠিক আছে, তো প্রথমে আমরা 2-4 মিনিট এই বিষয়গুলো জেনে নিই যে ব্যাংকের বাংলার জন্য আপনারা কতটুকু পড়বেন এবং কিভাবে পড়বেন। আমি খুব সংক্ষেপে বলছি, আপনারা চেষ্টা করবেন। আহ আচ্ছা, তো আমরা চেষ্টা করি যে এই বিষয়গুলো আমরা অল্পর মধ্যে শেষ করে দিতে। প্রথম কথা হলো, বর্তমানে বাংলা ব্যাংকে যদি আমরা নাম্বারের বিচারে এটাকে যদি দেখি, তাহলে নাম্বারের বিচারে এটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে হবে। যে প্রিলিমিনারিতে বাংলা আমরা 100-র মধ্যে 25 নাম্বারের বাংলা পাচ্ছি। তো আপাত দৃষ্টিতে যদি 25% একটা পরীক্ষার কোনো একটা সাবজেক্ট 25% কাভার করে, তাহলে সেটাকে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে বোধ হতে পারে, এটাই স্বাভাবিক। তো এইভাবে দৃষ্টি দেখতে গেলে বাংলা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করলে দেখবো যে বাংলাটা, এটার ব্যাপ্তিটা কত দূর পর্যন্ত। এটার ব্যাপ্তিটা শুধু প্রিলিমিনারি পর্যন্ত। ঠিক আছে, লিখিত পর্যায়ে বাংলা বলতে আসলে যেটাকে আমরা বুঝি বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্য, এই জিনিসটার কোনো ধরনের ব্যবহার ওই জায়গাটাতে নাই। হ্যাঁ, আপনাদেরকে বাংলায় 2-4টা কথা লিখতে হয়, কিন্তু সেটার সাথে বাংলা ব্যাকরণ আর বাংলা লিটারেচারের কোনো সম্পর্ক নাই। আপনাদের যদি বানানগতভাবে খুব বেশি সিলি মিস্টেক না হয়, তাহলে এই জিনিসগুলোর কোনো রকমের আহ, ব্যবহার আমরা সেখানে পাবো না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রিলিমিনারিতে বাংলা একটা অনেক বড় অংশ। সো প্রিলিমিনারির জন্য বাংলায় মোটামুটি একটা ভালো নাম্বার যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের প্রাথমিক বাছাই পর্বটা পার করতে আমাদের জন্য সহজ হবে। সেটার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেটুকু নিয়ে কথা বলবো। আজকের এই আলোচনাটাকে কোনো অবস্থায়, আজকের এই আলোচনাটাকে কোনো, আমরা পড়ানো শুরু করি তারপর। আজকের এই আলোচনাটাকে কোনো অবস্থায় আমরা বিসিএস এর জন্য কাজে লাগাবো না। বিসিএস এর জন্য কাজে লাগালে ওখানে আমরা ক্ষতিগ্রস্ত হব। কথা হলো, এই যে 25 নাম্বারের বাংলা, এই 25 নাম্বারের বাংলাতে আমরা যদি রিসেন্ট এক্সাম গুলো দেখি, তাহলে দেখবো যে রিসেন্ট এক্সাম গুলোতে ব্যাকরণের পাশাপাশি সাহিত্যের অংশ থেকে প্রশ্ন আসার পরিমাণ আগের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পাইছে। তাহলে আমাদেরকে ব্যাকরণও পড়তে হবে, আমাদেরকে সাহিত্যও পড়তে হবে। আমরা কিভাবে পড়বো? হ্যাঁ, আমরা আহ কেউ একজন বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু অপেক্ষা করেন, মোস্ট প্রবাবলি আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমার এখানে সবকিছুই একদম পরিষ্কার ঝকঝকা। তো একটু চেষ্টা করবেন, প্রয়োজনে একবার বের হয়ে আবার ইন্টার নেন, তাহলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করব যে অল্প পড়ে কিভাবে একটা ভালো নাম্বার পাওয়া যায়। প্রথম কথা, আমাদের কাজ হচ্ছে, আমরা জানি নবম 10ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই, এটা সব সময় যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এটা সব সময় একটা গুরুত্বপূর্ণ একটা 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 অনুষঙ্গ হয়েছিল সব সময়। অনেকে এটাকে একটা টেক্সট বুক হিসেবেই দেখেন এই কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমরা জানি গত 2-3 বছর, 4 বছর আগে আমরা বাংলা একটা নতুন বই পাইছি। তাহলে এই যে নতুন বইটা, আমরা কি পড়বো? আমরা আসলে নতুন বইটা পড়বো নাকি আমরা পুরনো বইটা পড়বো? ব্যাপারটা হলো, আমরা সেটা পড়বো যেখান থেকে আমরা আমাদের পরীক্ষায় প্রশ্ন পাচ্ছি। এবং যদি কথা এটা হয় যে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাওয়া যাচ্ছে সেটা পড়তে হবে, তাহলে আমার কাছে মনে হয় আমাদের দুটো বই সম্পর্কেই কিছুটা ধারণা রাখতে হবে। পুরোনো যে বইটা আছে সে বইটা মোটামুটি আমাদের সকলের পড়া। আমরা যদি একবার দুবার একটু পুনরায় এটাকে রিডিং পড়ি, তাহলে আমার ধারণা আমাদের যেটা
পড়া ছিল সেটা আবার রিকল করতে পারবো। নতুন বইটার একটা খারাপ দিক হচ্ছে এই বইটার মধ্যে সেরকম কিছু নাই, তবে এই বইটাতে নতুন যে উপস্থাপনা সংক্ষিপ্ত পরিসরে হলেও নতুন উপস্থাপনা পূর্বের উপস্থাপনার চেয়ে কিছুটা ভিন্ন, বেশ কিছু নতুন নতুন জিনিস এই বইটার মধ্যে সংযুক্ত হয়েছে। এ কারণে, এবং আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকটা পরীক্ষায় আমরা এই নতুন ধরনের প্রশ্নের সাথে নিজেদেরকে পরীক্ষার মধ্যে আমরা নতুন ধরনের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। আমি দেখলাম মাঝে একটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টা, অথবা প্রশ্নটা হয়তো এরকম ছিল যে বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন বর্ণের সংখ্যা, মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টা। তো ব্যাপারটা হলো মৌলিক ধ্বনি, এই যে 30টা বা 37টা, ব্যঞ্জন বললে 30, ওভারঅল বললে 37, এই যে বিষয়টা আছে, এই বিষয়টার সাথে আমাদের পরিচিতি এর আগে সেভাবে ছিল না। মৌলিক বিষয়টার সাথে আমরা পরিচিত ছিলাম শুধুই স্বরধ্বনির ক্ষেত্রে, যেটা বর্তমানে ব্যঞ্জনের সাথেও আমরা দেখতে পাচ্ছি। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো নতুন বইয়ের উপস্থাপনার কারণে। তাহলে আমার যেটা আপনাদেরকে বলা সেটা হলো নতুন বইটা আপনারা একটু দেখবেন যে নতুন বইয়ে এমন কি আছে যেটা পুরনো স্যার বইয়ে ভিডিও খুবই থাকছে না। বাজে স্যার, ভিডিওটা নয়েজ হচ্ছে। স্যার মানে আচ্ছা একটু দেখো তো এ কোথায় ক্লিয়ার এটা। না স্যার, আচ্ছা ওটার একটা জি বিষয়, স্যার, থেমে ফ্ল্যাগগুলো থেমে আসতেছে, বারবার থেমে থেমে জি আসতেছে। স্যার, আমাদের সকলেরই প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা আমি দেখছি, একটু দাঁড়া, ভিডিওতে নয়েজ হচ্ছে। স্যার কথা ক্লিয়ার, শুধু ভিডিওটা একটু থেমে থেমে আসতেছে। তার স্ক্রিনও ঠিক আছে এবার। এখন এখন স্ক্রিন ঠিক আছে, হ্যাঁ। স্যার Now ক্যামেরা it's- ফোকাসটা ঠিক করতে বলেন টেকনিশিয়ান যারা আছে। স্যার এবার নাও ঠিক এভরিথিং আছে? ইজ ক্লিয়ার। ওকে ওকে, চলেন তাহলে আমরা আগে সামনে জি, দিই। তো বলছিলাম আমরা কি করব, আমরা নবম দশম শ্রেণীর নতুন বইটায় যে পরিবর্তিত উপস্থাপনা আছে এটা সম্পর্কে একটু জানবো। এটা হলো 1 নম্বর ইস্যু। এটা হলে আমাদের ব্যাকরণের বেশ কিছু নাম্বার চলে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে মনে রাখতে হবে ব্যাকরণ এবং সাহিত্য একটা ব্যাপক জায়গা। এই জায়গাটাকে যদি আমরা ভালোভাবে পড়তে চাই তাহলে আমরা অন্য কোনো সাবজেক্টের উপরে সেভাবে গুরুত্ব দিতে পারবো না, যেটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই জায়গা থেকে পড়াটা কমানো, এবং পড়াটা কমানোর জন্য আপনারা যেটা করবেন প্রতিটা টপিকের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো খুব ভালো করে পড়ে ফেলবেন। আপনাদের জায়গা থেকে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে সেটা হলো এই যে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নটা আমরা পড়বো, এটা কি আমরা শুধু ব্যাংক রিলেটেড পড়বো কিনা? না, আমরা শুধু ব্যাংক রিলেটেড পড়বো না। আমার যতটুকু আমি বুঝি সেটা অনুযায়ী আপনাদের প্রত্যেকের কাছেই কোনো না কোনো একটা বাংলা গাইড বই আছে। তো আপনাদের কাজ হলো এই গাইড বই থেকে যে টপিকটা আপনি বাংলায় পড়ছেন, আপনার কাজ হচ্ছে ওই গাইড বই থেকে ওই টপিক রিলেটেড প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো পড়ে ফেলা। এখানে ব্যাংকের প্রশ্ন বা অমুক প্রশ্ন এইখানে কোনো রকমের আমরা বাজ বিচার করব না, আমরা সবগুলো প্রশ্ন পড়ে ফেলবো। আপনি শুধু সবগুলো প্রশ্ন যদি বুঝে উত্তরটা ধরে নিতে পারেন তাহলে আপনাকে আপাতত অন্য কিছু না পড়লেও চলবে। মনে রাখতে হবে আমার উদ্দেশ্য 25-এ 25 পাওয়া না, ঠিক আছে? আমার উদ্দেশ্য 25-এ মোটামুটি 18-20 যদি আমি নিশ্চিত করতে পারি তাহলেই হবে। এক্ষেত্রে এটার জন্য যে আপনাকে জ্ঞানী হতে হবে বিষয়টা এরকম না, এটার জন্য আপনাকে কৌশলী হতে হবে। আপনি কি করবেন, যে জিনিসগুলো বোঝার মতো আছে প্রশ্ন না বুঝলে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সমাধান হয়ে যাবে। ক্লাসগুলোতে আপনাদেরকে কম বেশি কিছুটা বুঝিয়ে দেওয়া হবে। এই কথাটা আপনারা সাহিত্যের ক্ষেত্রেও অ্যাপ্লাই করবেন। সাহিত্যেও আপনারা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো পড়বেন। কখনোই যেন বিষয়টা এরকম না হয় যে আপনি প্রথমে বইয়ের ডিসকাশন অংশ পড়লেন তারপরে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনে আসলেন। আপনি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পড়বেন, আপনার যদি মনে হয় যে এইটার ডিসকাশনটা আমার কিছুটা জানা প্রয়োজন, তবেই আপনি শুধু ওই ডিসকাশন অংশে যাবেন। আমি মনে হয় সংক্ষেপে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবার বলছি, নতুন বইয়ের পরিবর্তিত অংশগুলো দেখতে হবে। দ্বিতীয়ত বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে জানতে হবে, তাহলে আপনারা বাংলায় একটা ভালো নাম্বার পেয়ে যাবেন। এবং এর অতিরিক্ত যে সময়গুলো সেগুলো আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো মূলত প্রয়োজন, ইংরেজি এবং গণিত, সেই জায়গাগুলোতে আপনারা সময়টা দিতে পারবেন। আপনারা স্বল্প সময়ে চাকরি পাবেন। 2-4টা প্রশ্ন আপনাদের মিস হবে, 2-4টা প্রশ্ন নতুন আসবে। এইটার জন্য যদি আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে চান তাহলে আপনাদের বাংলা সব জানতে হবে, অন্য কোনো সাবজেক্ট পড়ার সময় হবে না। দিন শেষে আপনি বাংলা হয়তো অনেক ভালো জানবেন কিন্তু চাকরিটা পাওয়া হবে না। তো আমাদের উদ্দেশ্য মনে হয় সকলের এই মুহূর্তে এখানে এটা, যে আমরা চাই কিভাবে একটা একটা চাকরি পাওয়া যায়। হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই এই বিষয়ে একমত হব। এইবার আমি আজকের আলোচনায় চলে যেতে চাই। আজকে আপনাদের 1 নাম্বার লেকচারটা বিশাল লেকচার, এখানে বেশ কিছু বিষয় আছে। ভাষা পরিচিতি, বাংলা ভাষার পরিচিতি, বাংলা ব্যাকরণ পরিচিতি, ব্যাকরণের তত্ত্ব বিভাজন, বাংলা ধ্বনি বর্ণ, এর যে প্রথম 4টা ইস্যু, এই 4টা ইস্যুর মধ্যে প্রায় পুরোটাই হচ্ছে ইতিহাস সংক্রান্ত বিষয়, অর্থাৎ বাংলা ভাষা কোত্থেকে আসলো, কিভাবে আসলো।
বোঝার মতো জায়গা যেখানে আছে সেটা হলো বাংলা ধ্বনি বর্ণ অক্ষর এই অধ্যায়টা। আমি আজকের আলোচনার পুরোটা ধ্বনি বর্ণ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আপনাদের কাজ হলো আপনারা এই ইতিহাস অংশটা পড়ার চেষ্টা করবেন, এটার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখবেন। যদি আপনার কোনো কিছু মনে হয় যে না এটা কেন হলো আমার জানা প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা সেটা পরবর্তী ক্লাসে আমাদের সাথে আলোচনা করে নেবেন। এই জায়গাগুলোতে আলোচনা করতে গেলে প্রয়োজনীয় জায়গাটাতে আমরা হাত দিতে পারবো না। তাহলে আমাদের আজকের আলোচনা মূলত শুরু হবে ধ্বনি বর্ণ অক্ষর নিয়ে। তাহলে আমরা যেতে চাই ধ্বনি বর্ণ অক্ষরের আলোচনায়। আমরা ছোটবেলা থেকে এই তিনটা টার্মকে মোটামুটি এক অর্থেই ধরে আসছি, যেটা ধ্বনি সেটাই বর্ণ সেটাই অক্ষর। কিন্তু ব্যাকরণ যখন এটাকে আলোচনা করে তখন ধ্বনিকে এক অর্থে, বর্ণকে আরেকটা অর্থে এবং অক্ষরকে আরেকটা অর্থে ধরে নেয়। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করব একটু ভালো করে আলোচনা করার। এই যে আমরা কথা বলি, হ্যাঁ, এই যে আপনারা আমার কথাটা শুনতে পান, এই যে আওয়াজের রূপটা, এই আওয়াজটাকে যদি ভাঙা হয়, মানে শ্রুতিগ্রাহ্য যে রূপটা যেটা আপনি শুনতে পাচ্ছেন, তাহলে যে ক্ষুদ্রতম অংশটা পাওয়া যাবে সেটি হলো ধ্বনি। আমার কথাগুলো শুনে আপনারা যেটা লিখছেন বা আপনাদের ম্যাটেরিয়ালের মধ্যে যে কথাগুলো লেখা আছে বা যে লেখা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই আওয়াজগুলো, এগুলোকে যখন আপনি একটা দর্শনগ্রাহ্য রূপ, মানে দেখতে পাওয়া যায় এরকম একটা রূপে আপনি যখন রূপান্তর করবেন, যখন আপনি এটাকে লিখবেন, এই লেখা অংশটাকে যদি আমরা ভাঙি, ভাঙতে ভাঙতে আমরা যে ক্ষুদ্রতম অংশটা পাবো সেটা হলো বর্ণ। এবং এই যে আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমি বলতে গিয়ে এই যে সাউন্ডটা তৈরি করছি, উচ্চারণ করছি, এই উচ্চারণটাকে যদি ভাঙা হয় তাহলে যে ক্ষুদ্রতম অংশটা পাওয়া যাবে সেটাকে বলা হয় অক্ষর। অর্থাৎ আমরা এখানে তিনটা একক নিয়ে কাজ করছি। একটা হলো ভাষার শ্রুতিগ্রাহ্য রূপের একক, সেটা হচ্ছে ধ্বনি। ভাষার দর্শনগ্রাহ্য রূপের একক, সেটা হলো বর্ণ। এবং উচ্চারণের একক, সেটা হচ্ছে অক্ষর। আমরা এক এক করে প্রতিটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সর্বপ্রথম কথা বলবো ধ্বনি নিয়ে। এই ধ্বনি কাকে বলে এটা নিয়ে কালক্ষেপণ করার সময় নাই, কারণ ধ্বনি কাকে বলে এটা আমাদের পরীক্ষার প্রশ্ন না। তাহলে আমাদের পরীক্ষার প্রশ্ন কি? আমাদের পরীক্ষার প্রশ্ন হলো, আমরা জানি ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। এটা কাকে বলে এটা আমাদের পরীক্ষার প্রশ্ন না। তাহলে প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এই স্বরধ্বনির ভেতরের বিভাজন, এই ব্যঞ্জন ধ্বনির ভেতরের বিভাজন। এবার আমরা একটা একটা করে আলোচনা করা শুরু করি। শুরু করা যাক স্বরধ্বনি ও স্বরবর্ণ। অধ্যায়টা অনেক লম্বা, আমরা চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে আমাদের প্রয়োজনীয় অংশগুলোকে একীভূত করে আমাদের পড়াশোনাটাকে সামনে আগাতে, যাতে করে এই পড়াশোনাটা দিয়ে আমরা ধ্বনিবর্ণ অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোকে সলভ করে ফেলতে পারি। স্বরধ্বনি থেকে, স্বরধ্বনির শ্রেণীকরণ থেকে প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো হ্রস্ব স্বর এবং দীর্ঘস্বর। এখান থেকে আমরা কি পড়বো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন সৃষ্টি হয় তাহলে দয়া করে আপনারা সেই প্রশ্নটা করে নেবেন। হ্রস্বস্বর দীর্ঘস্বর জিনিসটা কি? ধ্বনি মানে আওয়াজ, আমরা সকলে জানি। আপনি আমি যখন কোনো একটা আওয়াজ তৈরি করি তখন এই আওয়াজ তৈরি করার জন্য আমাদেরকে ফুসফুস তাড়িত যে বাতাস, সেই বাতাসটা ব্যবহার করতে হয়। তো যখন আপনি বেশি বাতাস ব্যবহার করেন তখন কি হয়? ধরে নেন আপনি একটা বাঁশি বাজাচ্ছেন, আপনি যখন ছোট করে ফু দেবেন, অল্প বাতাস ব্যবহার করবেন, তখন কি হয়? বাতাস, আপনার আওয়াজটা ছোট হয়, হ্রস্ব হয়। বাট আপনি যদি দীর্ঘ সময় বাতাস ব্যবহার করেন তখন কি হয়? আওয়াজটা দীর্ঘ হয়। তো স্বরধ্বনির উচ্চারণে আপনি কি পরিমাণে বায়ু ব্যবহার করছেন এর উপর ভিত্তি করে মূলত এই ক্লাসিফিকেশনটা হয়। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে উচ্চারণের ক্ষেত্রে এটার সেরকম কোনো প্রয়োগ নাই। বাংলায় আমরা দেখতে পাই হ্রস্ব এবং দীর্ঘ শুধু বানানের ক্ষেত্রেই মোটামুটি কাজে লাগছে, উচ্চারণে এদের পার্থক্য সেভাবে পরিলক্ষিত হয় না। এ কারণে এটা নিয়ে খুব বিস্তর আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে না। এদের সংখ্যা জানতে চায়। বলা হয় হ্রস্ব স্বর কয়টি? আমরা মনে রাখবো হ্রস্ব স্বর 4টি। এই 4টি কি কি? দুটো হ্রস্ব কিন্তু ছোটবেলা থেকে আমরা বলতে বলতে অভ্যস্ত, একটা হলো হ্রস্ব ই আর একটা হলো হ্রস্ব উ। তো তার আগে আছে অ, এরপরে হ্রস্ব ই, হ্রস্ব উ, আর আছে রি। এই 4টা হলো হ্রস্ব স্বর। প্রশ্ন কিরকম হতে পারে আমরা সেই আলোচনায় যাব। এবং দীর্ঘ স্বর হলো অবশিষ্ট 7টি। তাহলে অবশিষ্ট 7টি, এই 4টা আমরা বাংলা বর্ণমালার যে 11টা আছে সেই 11টা থেকে বাকি 4টাকে বাদ দিলে অবশিষ্ট যাদেরকে পাবো সেটা দীর্ঘ স্বর। প্রশ্ন কি হয়? প্রশ্ন হয় হ্রস্ব স্বরের সংখ্যা কয়টা, দীর্ঘ স্বরের সংখ্যা কয়টা। প্রশ্ন হয়
কোন হতে পারে আর কি, এভাবে হয় না খুব একটা বেশি এটা নিয়ে আলোচনা। প্রশ্ন হতে পারে কোনটি হ্রস্বস্বর কোনটি দীর্ঘস্বর। তো এটার জন্য আমরা যদি 11টাকে আলাদা করে মুখস্থ করতে চাই, আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা শুধু হ্রস্বস্বর 4টা মনে রাখবো, তাহলে এর অবশিষ্ট যেগুলো আছে সেগুলো দীর্ঘস্বর হবে। হ্রস্বস্বর দীর্ঘস্বরের জায়গা থেকে আমাদের পড়ার উপযোগী তথ্য এই কয়টা আপাতত, এইগুলো নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেরে নেবেন। আমি চলে যাব পরবর্তী যে প্রয়োজনীয় অংশটা আছে আমাদের সেখানে। এই জায়গাটাতে আমরা কিছুটা সময় ব্যয় করব। আমাদের পড়তে হবে মৌলিক স্বর। এই জায়গায় আমরা স্বরধ্বনি এবং স্বরবর্ণ এই দুটোর কিছুটা পার্থক্য দেখতে পাবো। আমরা দেখতে পাই বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। এই 7টি কি কি? এই 7টি হলো অ, আ, ই, উ, ও, দুঃখিত একটু সিরিয়ালটা ঠিক রাখি, এ, এ এবং ও। এই 7টা মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষায় আছে। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন করে মৌলিক স্বরধ্বনি কয়টা, আমরা উত্তর করব 7টা। এইবার আমি একটু আপনাদের কাছ থেকে একটা উত্তর চাই। আমি জানতে চাই বর্ণ কাকে বলে, মানে ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্যটা কোথায়? একটু আনমিউট হয়ে উত্তর করবেন। যেটা আমরা ধ্বনির লিখতেছি লিখিত স্যার রূপ সেটা স্যার, হচ্ছে বর্ণ। ধ্বনির ধ্বনির লিখিত লিখিত রূপ হলো বর্ণ। হ্যাঁ, আমরা এভাবেই পড়ে আসছি তাই না, যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তাহলে বলেন তো ভাই, আমি তো এই এটাকে লিখে প্রকাশ করলাম, এটাকে তো আমি লিখতে পারলাম, তাহলে এটাকে আমি বর্ণ বলতে পারি কিনা? স্যার এরকম বর্ণ তো দেখিনি। এরকম বর্ণ তো দেখিনি, তাহলে কেন দেখিনি? স্যার আইডিয়া না। আচ্ছা 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 আচ্ছা, চলেন আমরা একটু শেষ করি। ব্যাপারটা হলো, শহীদুল্লাহর মতো মনে হয় ছিল। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আগাই। ব্যাপারটা হচ্ছে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, এটা ঠিক আছে, সমস্যা নাই। তবে ধ্বনির সকল লিখিত রূপকে বর্ণ বলা যায় না। মোটামুটি চেষ্টা করলে সকল আওয়াজকেই কম বেশি লিখে হয়তো বা প্রকাশ করা যেতে পারে। তবে যদি আমি কখনো কোনো একটা ধ্বনিকে, কোনো একটা আওয়াজকে একটা প্রতীক ব্যবহার করে লিখতে পারি, একটা সিঙ্গেল সিম্বল, কোনো একক প্রতীক ব্যবহার করে যদি এটাকে লেখা যায়, তখন আমরা এটাকে বর্ণ বলতে পারি। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, যদি বুঝতে কখনো পারছি। কোনো কিছুকে লিখতে আমার একাধিক প্রতীক ব্যবহার করতে হয়, তাহলে আর সেটাকে বর্ণ বলা যাচ্ছে না। তাহলে একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই যে এ সাউন্ডটা আছে, এটাকে একক প্রতীক ব্যবহার করে প্রকাশ করা যায় কিনা? এটা কি কোনো সিঙ্গেল সিম্বল, নাকি এটা লিখতে আমি একাধিক প্রতীকের সহযোগিতা নিচ্ছি? একাধিক জি স্যার, চপলা আছে। তাহলে আমি যখন স্বরবর্ণ মানে গণনা করব, তখন কি আমি এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে বাংলা মৌলিক স্বরবর্ণের সংখ্যা কয়টা হবে? 6টি। 6টি। প্রশ্ন এগুলোই থাকে, হ্যাঁ, মৌলিক স্বরধ্বনি কয়টি এবং মৌলিক স্বরবর্ণ কয়টি। তবে একবার প্রশ্নটাকে একটু একটু আপনাকে কনফিউজ করার জন্য একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলো। আপনারা প্রশ্নটা লক্ষ্য করেন, বলা হলো বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বলেন তো এবার উত্তর কি হবে? স্যার বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? স্যার 7টি হবে। 60টি। ওকে 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 ওকে। তো এখানে আমরা দুটো উত্তরের মধ্যে মোটামুটি সীমাবদ্ধ হয়ে গেছি। নাইস, অনেকে উত্তর দিচ্ছেন। এই আপনারা যারা মানে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখছি কেউ বলছেন 6টি, কেউ বলছেন 7টি। চলেন আমরা বিষয়টা একটু বুঝে নেই। নিঃসন্দেহে এখানে আমাদের কাছে কি জানতে চাইছে আগে দেখে নেই। নিঃসন্দেহে এখানে আমাদের কাছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা জানতে চাইছে, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার একটা এক্সটেনশন আছে, একটা বর্ধিত রূপ। সেখানে সে বলছে যে আমি তোমার কাছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা জানতে চাচ্ছি, কিন্তু সবগুলো না। কোনগুলো? যাদেরকে কিনা বাংলা বর্ণমালায় খুঁজে পাওয়া যাবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? আপনার এই যে 7টা মৌলিক স্বরধ্বনি আছে, সে আপনার কাছে ওইগুলোকে জানতে চাচ্ছে
যাদেরকে কিনা আপনি বাংলা বর্ণমালায় পাবেন। এখন বাংলা বর্ণমালায় এই 7টা মৌলিক স্বরধ্বনির প্রত্যেকে কিন্তু নাই। কারা আছে? যাদের বর্ণরূপ আছে। তো কারো যদি বর্ণরূপ না থাকে তাহলে সেটাকে আপনি বাংলা বর্ণমালায় পাবেন না, যে কারণে আপনারা একে বাংলা বর্ণমালায় পাচ্ছেন না। অর্থাৎ প্রত্যক্ষভাবে সে আপনার কাছে মৌলিক স্বরধ্বনির কথা জানতে চাইলেও এই বাংলা বর্ণমালা অ্যাড করে দিয়ে সে আলটিমেটলি আপনার কাছে স্বরবর্ণের সংখ্যাই জানতে চাচ্ছে। আমার কথা কি পরিষ্কার? জি স্যার, পরিষ্কার স্যার। তাহলে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? 6টি স্যার। 6টা। ঠিক আছে, তাহলে আমরা আগাবো সামনের দিকে। স্যার একটা এক্সাম্পল দিবেন স্যার? কিসের? এখানে তো অনেক বইতে আপনার 7টা দেয়া আছে। হ্যাঁ, 7টা তো অবশ্যই দেয়া আছে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা দেয়া আছে, স্বরবর্ণের সংখ্যা কি দেয়া আছে? স্যার যদি মৌলিক স্বরবর্ণে যেহেতু সিঙ্গেল প্রতীক লাগবে মানে একক প্রতীক লাগবে, হুম, তাহলে আমাদের যে যৌগিক ধ্বনি আছে 2টা, হ্যাঁ, তাহলে এই 2টা তাহলে তো এখানেও তো আমার একাধিক বর্ণ বা প্রতীক প্রয়োজন। তাহলে এই 2টা কি বাংলা বর্ণমালার বর্ণ কিনা? কাকে লিখতে? কোনটাকে? এই যৌগিক যে স্বরধ্বনি আপনাদের দুটো আছে বাংলা বর্ণমালায়, একটা হলো ওই আর একটা হলো ও, এদেরকে লিখতে আপনি কোথায় একাধিক প্রতীক ব্যবহার করছেন আমাকে একটু বোঝাবেন? স্যার একাধিক প্রতীক বলতে এটা তো যেমন ওই যেটা এটা তৈরি হয় আপনার এ প্লাস রস্যু বা কি অ প্লাস রস্যু বাই। হ্যাঁ, সেটা তো হচ্ছে এর বিশ্লেষিত রূপ, কিন্তু আপনি যখন এটাকে লিখে প্রকাশ করছেন তখন এখানে প্রতীক কয়টা? এটা কি এরকম যে আপনি মানে এর সাথে অন্য কিছু জফলা আকার এ ধরনের অন্য কিছু অ্যাড করছেন, এরকম কিছু? জি না স্যার। তাহলে প্রতীক কয়টা হলো এখানে? একটি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু আলোচনা সামনে স্যার, আগাই। আমার একটা question, হ্যাঁ, স্যার, বলেন। আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার বোর্ডে যদি ভুল না করি স্যার স্বরধ্বনির কথা উল্লেখ ছিল, তো হুম, আমরা সেটাও দেখতে পাচ্ছি যে লেখা আছে বাংলায় মৌলিক স্বরধ্বনি 7টি। অবশ্যই অবশ্যই। প্রশ্নটা আমরা জি আরেকবার স্যার। একটু দেখি না? এগুলোই আমাদের হ্যাঁ, জি আমাদের স্যার। কাজ কি? আমাদের কাজ হলো পরীক্ষায় যে জটিলতাগুলো আসবে জটিলতাগুলো সমাধান করা। স্যার প্রশ্ন বিষয়টা কি বাংলা এরকম বর্ণ। যে হ্যাঁ, যদি স্বরধ্বনি বলে তাহলে হবে 7টি, সরি জি মানে স্যার, 6টি, আর স্বরবর্ণ অবশ্যই। স্বরবর্ণ বলে 6টি আর ধ্বনি বলে 7টি। অবশ্যই, কোনো সমস্যা নাই। ওকে, চলেন আবার। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? ঠিক আছে, আমাদের কাছে কি জানতে চাইছে? মৌলিক স্বরধ্বনি, তাই কি না? বলেন, ইয়েস কথা স্যার, বলেন। ইয়েস স্যার, স্যার। আচ্ছা, এখন জি স্যার, প্রশ্নটা কি এরকম ছিল যে বাংলা ভাষায় নাকি বাংলা বর্ণমালায়? শুধু বাংলায় দেওয়া আছে স্যার। বাংলা বর্ণ। আচ্ছা, হ্যাঁ, যদি বাংলায় দেয়া থাকে, যদি প্রশ্ন এরকম হয় বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টা বা বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টা, নিঃসন্দেহে এগুলো ক্ষেত্রে আমাদের উত্তর হবে কয়টা? 7টা। কিন্তু যখন 7টি। সে আমার কাছে জিজ্ঞেস করছে যে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টা, তখন সে আমার কাছে জানতে চাচ্ছে, মনে রাখবো স্যার, ভাষায় যা কিছু আছে সব কিন্তু আমার বর্ণমালায় নাই। আছে? স্যার, আই গট দ্য পয়েন্ট স্যার। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা আগাই সামনে। আই গট দ্য পয়েন্ট। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যৌগিক স্বর। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই, বলেন ভাই। স্যার স্বরধ্বনির স্যার করে এক্সাম্পল আছে স্যার যেটা উচ্চারণের সময় নয়, উচ্চারণের সময় ব্যবহার হয় বাট লেখার সময় ব্যবহার হয় না, এটা কোনো এক্সাম্পল স্যার আছে স্যার? আপনার বাড়ি কোথায়? স্যার রংপুর স্যার। রংপুর। এইটা স্যার বলেন, পড়েন। স্যার একটি। একটি, নাইস। এবার এটা পড়েন। স্যার এক। তাহলে কি করছেন? স্যার এখানে স্যার স্যার একটি এক আহ উচ্চারণ কেমন করে করছেন? স্যার। হ্যাঁ। কিন্তু লিখছেন এভাবে? না স্যার। তাহলে এর ব্যবহার আছে বাংলায়? না স্যার, লেখার ক্ষেত্রে ব্যবহার নাই, উচ্চারণের ক্ষেত্রে আছে। উচ্চারণের ক্ষেত্রে আছে, লেখার ক্ষেত্রে ব্যবহৃত হতো যদি কিনা এর বর্ণরূপ থাকতো। আমি কি বোঝাতে পারলাম? স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা যৌগিক স্বরধ্বনিতে যাই। যৌগিক স্বরধ্বনি নিয়ে যে প্রশ্ন হয়, সম্রাট কুমার নামে একজন আমাদের লাইভে
মোটামুটি ভালো সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ওকে, এই করেন তো, কার কোথায় সাউন্ড মোড বাজে? আচ্ছা, এই করে দাও, মিউট করে দিও। হ্যাঁ, আচ্ছা চলেন আগাই। যৌগিক স্বরধ্বনি নিয়ে একটু বোঝা প্রয়োজন আছে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন দেই আপনাদেরকে। 3টা শব্দ নেন, যাই, নাই, চাই, সবগুলোই। আরেকটা অপশন নেন, কোনোটি নয়। প্রশ্ন করা হলো আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, সো আপনারা চাইলে আনমিউট হতে পারেন, মানে যারা কথা বলতে চান আর কি। কোন শব্দটিতে যৌগিক স্বরের ব্যবহার রয়েছে? বলেন উত্তর কি হতে পারে? স্যার সবগুলোই। সবগুলোই। যৌগিক স্বর আছে? স্যার এক্ষেত্রেও নাই। তার কোনোটাতেই নাই। কোনোটি নয়। কোনোটিই নয় স্যার। স্যার কোনোটিই নয়। আচ্ছা ঠিক আছে, সবগুলোই বলেছেন যে, তিনি কি একটু বলবেন কেন মনে হলো? তার স্বরে যোগ রস্বই যাই, মানে যেটা হচ্ছে আপনার রস্যির উচ্চারণটা মানে স্বরে যোগ রস্য এরকম কিছু হবে যাইয়ের মধ্যে মনে হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আগাই। হ্যাঁ, ব্যাপারটা হলো আমরা যারা কোনোটি নয় উত্তর দিছি, তারা কেন উত্তরটা দিছি একটু খেয়াল করি। আমরা উত্তর দিছি কারণ আমাদের চোখ এই শব্দগুলোতে ওই বা ওইকার অথবা ও বা ঔকার খুঁজছে, জি, যেহেতু কোথাও পাইনি, তাই আমাদের মন উত্তর কোনটা বলছে? কোনোটি নয়। কোনোটিই নয়। কিন্তু খেয়াল করে দেখেন তো, এই ওই ও এরা কি যৌগিক স্বরধ্বনি নাকি যৌগিক স্বরবর্ণ? হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বর, বর্ণরূপ, তাই না? এদের বর্ণরূপ আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন। আপনারা পড়ে আসছেন কিভাবে? আপনারা পড়ে আসছেন যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। মনে পড়ে আপনাদের? জি, স্বরধ্বনি 25টি, কিন্তু বর্ণ আচ্ছা, 2টি। হ্যাঁ, বর্ণ 2টি। তো আপনারা এই যে 25টি পড়ে আসছেন, তাহলে আপনারা যখন এখানে খুঁজছেন তখন কিন্তু আপনাদের মন সীমাবদ্ধ এই দুটোতে। কিন্তু অপশন কোথাও আপনাকে এটা বলেনি যে কোন শব্দটিতে যৌগিক স্বরবর্ণ ব্যবহৃত হয়েছে। আপনার কাছে জানতে চাইছে যে কোন শব্দটিতে যৌগিক স্বর আছে, সেটা বর্ণরূপে থাকুক বা ধ্বনি রূপে থাকুক। ঠিক আছে, চলেন আমরা একটু বুঝি। আমরা যখন যাই বলি, এই যাইতে স্বরধ্বনি আছে কয়টা? আপাত দৃষ্টিতে 2টা, আ এবং রস্যই, তাই কিনা? জি স্যার। জি স্যার। কিন্তু আপনারা যখন উচ্চারণ করেন তখন কি আপনারা এভাবে বলেন যে ঠিক আছে আমার কাজ শেষ, আমি এখন যাই, এভাবে বলেন? না স্যার। না স্যার। আমরা কি এভাবে বলি যে আমার হাতে এখন আর সময় নাই, এভাবে বলেন? না স্যার, একবারে বলি। আমি আপনাদের কাছ থেকে উত্তর চাই, এভাবে বলেন? না স্যার। তার মানে খেয়াল করে দেখেন, যদিও এখানে দুটো স্বর আছে, কিন্তু আপনারা যখন উচ্চারণ করেন তখন এদের উচ্চারণটা একটা একক ইউনিটের মতো হয়, একটা একক আই, উচ্চারণ হয়। তাই কিনা? জি স্যার, বা অবশ্যই। ধরেন আমি বললাম যে বাজারে এখন অনেক লাউ পাওয়া যায়, তো আপনি গিয়ে কি বলেন লাউওয়ালাকে যে ভাই আমাকে একটা লাউ দাও, এভাবে বলেন? না স্যার। লাউ দেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দুটো স্বর আছে, দুটো স্বরের দৃশ্যমান অস্তিত্ব থাকলেও আপনি যখন তাদেরকে উচ্চারণ করেন তখন আপনি একটা একক হিসেবে উচ্চারণ করেন। এইবার আমরা একটু স্বরের সংজ্ঞায় যাই, মানে যৌগিক স্বরের যে সংজ্ঞাটা আমরা বইয়ে পড়ে আসছি সেটার সংজ্ঞায় যাই। সংজ্ঞায় বলে পাশাপাশি থাকা দুটি স্বর দ্রুত উচ্চারণের সময় এককভাবে উচ্চারিত হলে, অর্থাৎ তাদের পৃথক সত্তা আর যদি না থাকে, তখন সেটাকে যৌগিক স্বরধ্বনি বলে। আমি কি বোঝাতে পারলাম আমার কথাটা? জি স্যার। তাহলে এই যে শব্দগুলো আছে এদের প্রত্যেকটার মধ্যে একটা একটা করে যৌগিক স্বর আছে। হ্যাঁ, তাদের আলাদা বর্ণরূপ নাই বিধায় তাদেরকে আপনি বর্ণরূপে দেখতে পাচ্ছেন না, ভিন্নভাবে লিখিত রূপে দেখতে পাচ্ছেন। আমার কথা পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। তাহলে এবার যৌগিক স্বরধ্বনি কাকে বলে আমরা একটু সংজ্ঞায় ফিরে যাই। যৌগিক স্বরধ্বনি হচ্ছে পাশাপাশি থাকা দুটি স্বর যখন তারা দ্রুত উচ্চারণের সময় নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়ে কোনো একক স্বর হিসেবে উচ্চারিত হয়, তখন তাকে কি বলে?
যৌগিক স্বর বলে। বোঝা গেল? স্বর। এই যে যৌগিক জি স্বরের স্যার। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, দুটো স্বরধ্বনি একত্রিত হওয়া, এই কারণে যৌগিক স্বরের বেশ কয়েকটা নাম পাওয়া যায়। যেহেতু এখানে দুটো স্বর একত্রে থাকে, এই কারণে এটাকে বলা হয়ে থাকে দ্বিস্বর। ঠিক আছে? জি স্যার। যেহেতু এখানে একাধিক স্বরধ্বনি যুক্ত হয়, এ কারণে এটাকে বলা হয় যুক্ত স্বর। যেহেতু এখানে একাধিক স্বরধ্বনির মধ্যে একটা মিলন ঘটে, এ কারণে এটাকে বলা হয়ে থাকে সন্ধি স্বর। এরকম চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন নামে এই যৌগিক স্বরধ্বনিকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। সো ফিউচারে যে এইটা নিয়ে অন্য কোনো নাম গঠন করে প্রশ্ন করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। আমাদের শুধু অর্থগতভাবে এটাকে মিলিয়ে উত্তর করতে হবে। আশা করি পরীক্ষার হলে আপনাদের মাথা ঠান্ডা থাকবে এবং আপনারা বুঝে উত্তর দিতে পারবেন। এখন এই ধরনের যে যৌগিক স্বরধ্বনিগুলো আছে, সেই যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টা। এইটার সংখ্যা নিয়ে মতভেদ আছে। এটার সংখ্যা কোনো কোনো গ্রন্থে 40টা পর্যন্ত পৌঁছাইছে। তবে যেহেতু আমরা পড়াশোনার মধ্যে আছি, আমরা পরীক্ষা দেব, আমাদের লেভেলে যেটা বহুল প্রচলিত আমরা সেটাতে থাকি, সেটাই আমাদের জন্য ভালো। আমরা পড়ে থাকি যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি, কিন্তু এর মধ্য থেকে লিখিত রূপ অর্থাৎ বর্ণরূপ আছে মাত্র 2টির। তাহলে যৌগিক স্বর বর্ণের সংখ্যা 2টি। বোঝা গেল? জি স্যার। আর কি দরকার আমাদের? আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটা নিয়েছিলাম, এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে এভাবে জিজ্ঞেস করি, তাহলে যে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? এবার বলেন তো উত্তর কি হবে? 25টি। 2টি। 2টা। দুইটি। ঠিক আছে? কেন বলেন? 25টি। যৌগিক স্যার স্বরধ্বনি যেহেতু বর্ণমালায় আছে, হচ্ছে তাহলে তো 25টি হওয়ার কথা ছিল, কিন্তু কেন হতে পারলো না? স্যার বর্ণমালা। বাংলা বর্ণমালায় উল্লেখ করছে। এটা যদি নেটওয়ার্কের সমস্যা নাকি, এটা যদি এভাবে জিজ্ঞেস না করে বলতো বাংলা ভাষায় মৌলিক যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা, তাহলে 27টি হতো স্যার। এই 25টি হতো। কে যেন সুন্দর করে ম্যাথ করছে, হ্যাঁ, সুন্দর করে গণিত করে 5 আর 2 25 আর 2 যোগ করে 27 বানায় ফেলছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, টেক ইউর টাইম। কোনো ইসের দরকার নাই, মন খারাপ করবো না। আপনারা আমার ছোট ভাই বোন, আপনাদের না জানাটা স্বাভাবিক, এবং এটা খুবই স্বাভাবিক যে অন্যান্য সাবজেক্টও আপনারা বাংলার চেয়ে ভালো জানবেন। কারণ যেহেতু আমাদের বাংলা মাতৃভাষা, এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়েনি কোনোদিন। এখন কি করব, সামনে তো পরীক্ষা আসছে, একটু টেকনিক্যাল হয়ে উত্তরগুলো দিয়ে দেব। তাহলে আমরা স্বরধ্বনি থেকে আরেকটু সামনের দিকে আগাই। স্বরধ্বনিকে আরো নানাভাবে শ্রেণীকরণ করা হয়েছে। এর মধ্য থেকে আরেকটা জিনিস আপনাদের ব্যাংকের জন্য মোটামুটি প্রয়োজন, সেটা হলো, আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা যখন কথা বলি, হ্যাঁ বলেন বলেন। স্যার অর্ধ স্বরধ্বনি স্যার একটা আচ্ছা, আছে। অর্ধ স্বরধ্বনি আছে 4টা বলে না? অর্ধ স্বর উত্তরে বলছে না 4টা, ওখানে ব্যাখ্যায়। জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা আমরা আরো একটু পরে পড়বো। হ্যাঁ, আরেকটু পরে পড়বো কেন এটা অর্ধ স্বরধ্বনি 4টা। এটা বোঝার জন্য আমরা একটু অক্ষর পর্যন্ত যাব। অক্ষরের আলোচনার পরে আমরা এটাতে আসব। যিনি আপনি প্রশ্ন করেছেন, অর্ধ স্বরের কথা বলেছেন, আমি তাকে আলাদা করতে পারছি না, তবে জি আমার স্যার। রিকোয়েস্ট থাকবে, আমি যদি ভুলেও যাই, আপনি আবার অক্ষরের আলোচনার পরে আমাকে মনে করায় দেবেন। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি অবশ্যই। হ্যাঁ বলেন। বাদশা আলমগীর, ওরে বাবা, বাদশা আলমগীর বলেন ভাই। স্যার আমি এক জায়গায় পড়ছিলাম যে স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ কয়টি, হুম, তাহলে ওখানে আমরা কি আনসার করব? স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ নাকি যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ? হ্যাঁ হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ কয়টি? আচ্ছা, ঠিক আছে, এবার আপনার প্রশ্নটা ক্লিয়ার, এবং সবাই 25টি শোনেন। করবো নাকি 2টি করবো? হ্যাঁ, অবশ্যই 2টি করবেন। কেন করবেন বুঝে নেন। জি খেয়াল স্যার। করেন, এগুলো হলো ভাষার খেলা। আপনাদের বইটা এতটুকু, এই বই থেকে বছরের পর বছর ধরে প্রশ্ন হয়ে যাচ্ছে, সো তথ্য তো আর বাড়ছে না। তাহলে আপনাদেরকে যদি আটকাতে হয়, তাহলে কি করতে হবে? ভাষাগতভাবে কিছুটা জটিলতা তৈরি করে আপনাদেরকে আটকাতে হবে। তো প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে যৌগিক স্বর, দুঃখিত, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি? আমাকে বলেন তো। আমি বললাম যে ভাই, আমি আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই জ্ঞাপন করা মানে কি?
স্বীকার করা, প্রকাশ করা। কি করা? প্রকাশ করা। প্রকাশ করা। তাহলে বলেন তো জ্ঞাপক মানে কি? প্রকাশ বা জানানো। প্রকাশ জ্ঞাপক মানে জানানো। প্রকাশক, মানে যে প্রকাশ করে। করলো। পরিষ্কার? যেটা লেখা স্যার তাহলে বলেন তো স্বরজ্ঞাপক মানে কি? যে স্বরকে প্রকাশ করে বা স্বরকে রিপ্রেজেন্ট করে। বোঝা গেল? জি। তাহলে স্বরজ্ঞাপক বর্ণ যদি বলা হয়, তাহলে আমাদের বাংলায় যে 50টা বর্ণ আছে, এই 50টা বর্ণের মধ্য থেকে কয়টা স্বরজ্ঞাপক বর্ণ আছে সেটা জানতে চাচ্ছে। হ্যাঁ, প্রাথমিকভাবে আস্তে আস্তে আগান। তাহলে বাংলা ভাষায় স্বরজ্ঞাপক বর্ণ আছে কয়টা? 11টা। এইবার প্রশ্নটাকে আরো একটু সংকীর্ণ করেন। এবার বলা হলো বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে কয়টা? তার মানে আলটিমেটলি আপনার কাছে কি জানতে চাচ্ছে? আপনার কাছে জানতে চাচ্ছে যে কোন কোন বর্ণ যৌগিক স্বরধ্বনিকে প্রকাশ করতে পারে। এরকম বর্ণ আছে কয়টা? 2টা। হয়ে গেল, উত্তর কমপ্লিট। স্যার তাহলে তার মানে স্যার বর্ণ আর বর্ণমালা সেম যৌগিক মিনিং স্বরধ্বনি আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ একই। যৌগিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ একই জিনিস। আরেক ভাই কি যেন বলছিলেন বর্ণ বর্ণমালা নিয়ে, একটু বলবেন? স্যার বর্ণ আর বর্ণমালা সেম জিনিস রিপ্রেজেন্ট করে একটা। বর্ণ এবং বর্ণমালা সেম জিনিস রিপ্রেজেন্ট করে না। বর্ণ হলো একটা প্রতীক এবং বর্ণমালা ইজ এ কালেকশন অফ দোজ সিম্বলস। বর্ণমালা হলো একটা সম্ভার যেটার মধ্যে এরকম বর্ণগুলো আছে। যেমন বাংলা বর্ণমালার এই সম্ভারে 50টা সদস্য আছে, স্বর থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত। পরিষ্কার? জি জি স্যার। স্যার। এখন বুঝতে ঠিক পারছি। আছে। স্যার আপনি তাহলে মাঝখান দিয়ে বাংলা বলছিলেন ভাষায় স্যার ব্যাংকের বর্ণমালা জন্য একই, যে তাই কি না? পড়তে হবে সেটা পরে আর স্যার বলেন নাই, মানে ওরা অন্য আরেকটা কথাতে ইন্টারাপ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা শেষে আরেকবার বলে দেব। পরামর্শ দিতে চাইছিলেন। আচ্ছা আরেকবার বলে দেব শেষে। জি আগাই। হ্যাঁ, আমরা আর কি পড়বো? স্বরধ্বনি স্বরবর্ণের মধ্যে আরো বিভিন্ন শ্রেণীকরণ আছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা যখন কথা বলি তখন আমাদের মুখটা বিভিন্ন আকৃতি ধারণ করে। আপনারা মিউট হয়েও করতে পারেন। আমি এখন যেটা করব, আপনারা এটা মিউট হয়ে করলেই মনে হয় ভালো হয়। আপনারা সবাই উ বলবেন, উ। এই স্বরধ্বনিটা বলবেন, উ। দেন ও বলবেন, অ বলবেন। দেখবেন এই ধ্বনিগুলো যখন আপনারা উচ্চারণ করেন তখন আপনাদের ওষ্ঠাধর মানে ঠোঁট গোলাকার থাকে, প্রায় গোলাকার। বোঝা গেল? আবার আমরা যখন ই বলি, এ বলি, এ বলি, এগুলোর সময় আমাদের ওষ্ঠাধর চ্যাপ্টা থাকে, প্রসারিত। বোঝা যাচ্ছে? আবার খেয়াল করে দেখেন, এই 3টা ধ্বনির সময় উচ্চারণের সময় ওষ্ঠাধর গোলাকার থাকে, কিন্তু অ বলার সময় ওষ্ঠাধর যতটুকু উন্মুক্ত থাকে গোলাকার অবস্থায়, ও বলার সময় তার চেয়ে একটু কম উন্মুক্ত থাকে, উ বলার সময় তার চেয়ে একটু কম উন্মুক্ত থাকে। একইভাবে এ বলার সময় এটা চ্যাপ্টা থাকলেও যতটুকু উন্মুক্ত থাকে, এ বলার সময় আরেকটু কমে, ই বলার সময় একেবারে কমে যায়। অর্থাৎ এই যে উচ্চারণের সময় আমাদের ওষ্ঠাধরের বিভিন্ন আকৃতিগত বিষয় পরিবর্তন, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হয়। আপনারা যখন স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করেন, মনে রাখবেন এই যে উচ্চারণে এই যে মুখের আকৃতির বিভিন্ন পরিবর্তন, খোলা বন্ধ হওয়া, এটা হয় স্বরধ্বনির কারণে। ঠিক আছে? আপনারা যখন এগুলো উচ্চারণ করেন আপনাদের জিভের স্থানের পরিবর্তন হয়। কোনো কোনো ক্ষেত্রে জিভ সামনের দিকে এগিয়ে আসে, কোনো কোনো ক্ষেত্রে জিভ পেছনের দিকে যায়, কোনো কোনো ক্ষেত্রে জিভ উপরের দিকে থাকে, কোনো কোনো ক্ষেত্রে মাঝামাঝি, কখনো নিচে থাকে। এই যে বিষয়গুলো, এই প্রতিটা বিষয়ের উপর ভিত্তি করে স্বরধ্বনির শ্রেণীকরণ আপনাদের বই বর্তমানে করেছে। তো আমরা এতটা জটিলে যাব না, এতটা জটিল ঠিক না, প্রতিটা নিয়ে আলোচনা করা যায় এবং আলোচনার সাপেক্ষে সবই সরল হয়ে যায়। তবে আমরা একটু চেষ্টা করি, যেহেতু আমাদের হাতে সময় কম, ব্যাংকের আলোচনায় একটার মধ্যে সবকিছু নিয়ে আসতে হবে, আমরা চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাকে টাচ করতে। তো এই আকৃতিগত বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। এই গোলাকার আকৃতির যে স্বরধ্বনিগুলো আছে, যাদের উচ্চারণের সময় আপনার ওষ্ঠাধর গোলাকার থাকে, প্রায় গোলাকার, তাদেরকে বলা হয় বর্তুলাকার স্বর। এটা আপনাদের না লিখলেও চলবে, আপনারা শুধু একটু জেনে নেন। আর এগুলোকে বলা হয়ে থাকে প্রসৃত স্বর। এগুলো কেন লিখতে হবে না, কারণ এইগুলো আপনাদের বইয়ে নাই। এটা হলো আকারের উপরে, গোলাকার নাকি চ্যাপ্টা, কিন্তু উন্মুক্ততার ভিত্তিতে যেটা, সেটা আপনাদের পাঠ্য, এটা আপনাদেরকে পড়তে হবে। যেই সকল ধ্বনির উচ্চারণে আপনার ওষ্ঠাধর সংকুচিত রাখেন আপনি, তাদেরকে সংবৃত উচ্চারণের স্বর বলে। আর যাদের উচ্চারণে আপনি ওষ্ঠাধরটাকে উন্মুক্ত করে ফেলেন তাদেরকে বিবৃত উচ্চারণের স্বর বলে।
আমার ধারণা আপনারা এই টার্মগুলো আপনাদের অন্তত এখন পর্যন্ত কর্ণগত হয়েছে, আপনারা শুনছেন। জি ঠিক স্যার, আছে, শুনেছি কিন্তু খুব কঠিন পুরানো লাগছে। 9-10 এর বই আছে। আচ্ছা এটা নতুন 9-10 এর বইও আছে, আমরা বুঝবো। হ্যাঁ, এটা কঠিনের কিছু নাই, চলেন আমরা একটু বুঝে নেই। একটু মনোযোগী হন, 5 মিনিট পরে আপনারা নিজেরাই পারবেন। ধরে নেই যে এইটা আমাদের ওষ্ঠাধারের উন্মুক্ততা এবং সংকোচনের একটা সংখ্যা রেখা। এই রেখায় এইটা সবচেয়ে সংকুচিত পর্যায়, এইটা সবচেয়ে উন্মুক্ত পর্যায়। ঠিক আছে, এবার আমরা যদি গোলাকার প্যাটার্নে থাকি তাহলে সবচেয়ে সংকুচিত অবস্থায় আমরা উ উচ্চারণ করতে পারি। এর চেয়ে যদি আপনি একটু ওপেন করেন তাহলে আমরা ও উচ্চারণ করতে পারি। এর চেয়ে যদি আরেকটু খোলেন তাহলে আমরা অ উচ্চারণ করতে পারি। আর আপনি যদি একেবারে আপনার মুখটাকে খুলে ফেলেন তখন আপনি আ উচ্চারণ করতে পারবেন। যত বড় হা তত বড় আ। বোঝা গেল? জি স্যার, জি স্যার। এইবার আমরা যদি, দুঃখিত, আমরা যদি প্রসারিত চ্যাপ্টা এই ফরম্যাটে যাই, সবচেয়ে সংকুচিত অবস্থায় আমরা ই উচ্চারণ করতে পারি। এর চেয়ে একটু যদি ওপেন করি তাহলে আমরা এ উচ্চারণ করতে পারি, আরেকটু খুললে আমরা এ উচ্চারণ করতে পারি, আবার যদি আমরা একেবারে হা করে ফেলি তাহলে আমরা আ উচ্চারণ করতে পারি। আপনারা নিজেরা যদি ট্রাই করেন তাহলে বলেন তো আপনারা কি আমার সাথে একমত কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, অবশ্যই। তো কি করা Yes, হয়, sir. মোটা দাগে এদের ঠিক মাঝ বরাবর ভাগ করে দেওয়া হয়। ভাগ করে দিয়ে এই পাশে যারা আছে তাদেরকে বলা হয় যে এরা তুলনামূলকভাবে সংকুচিত উচ্চারণের, সংকুচিত শব্দটাকেই ব্যাকরণ তার পরিভাষায় সংবৃত অর্থে ব্যবহার করে, এদেরকে বলা হয় সংবৃত উচ্চারণের স্বর। আর এই পাশে যারা আছে যাদেরকে আমরা ওষ্ঠাদ্বারকে উন্মুক্ত করে উচ্চারণ করি তাদেরকে বলা হয়ে থাকে বিবৃত উচ্চারণের স্বর। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। এইবার জি স্যার, আমরা আরেক ধাপ সামনে আগাই। এগুলো আমরা আগে মোটা দাগে এভাবে দুভাবে ভাগ করে পড়তাম। বর্তমান বই কি করছে? বর্তমান বই বলছে যে আমরা জি স্যার। যদি উকে সংবৃত বলি এবং ওই একই প্রিন্সিপাল থেকে ওকেও সংবৃত বলি তাহলে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ও এর উচ্চারণ তুলনামূলকভাবে সংকুচিত, বাট উ যতটা সংকুচিত ও ততটা সংকুচিত না, তাই কি না? জি স্যার। জি স্যার। এই কারণে বর্তমানে কি করা হচ্ছে, ওকে বলা হচ্ছে এটা সংবৃত তবে এটা অর্ধ সংবৃত। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। একইভাবে আকে যদি আমরা বিবৃত বলি এবং একই প্রিন্সিপালে একই মূলনীতিতে আমরা যদি অকেও বিবৃত বলি তাহলে ঠিক হচ্ছে না। তাহলে একই যেমন করে ওকে বলছিলেন অর্ধ সংবৃত, ঠিক একইভাবে অকে বলা হচ্ছে অর্ধ বিবৃত। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে জি স্যার। এবার আমরা একটু ক্লাসিফিকেশনটা সিরিয়ালি দেখি। উচ্চারণের সময় ওষ্ঠাধারের উন্মুক্ততার ভিত্তিতে বা আমাদের যে চোয়াল আছে এই চোয়ালের খোলা বন্ধ হওয়ার ভিত্তিতে এটাকে আমরা 4টা শ্রেণীতে বিভক্ত দেখতে পাচ্ছি: সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। তাহলে এবার সংবৃত ও বিবৃত বুঝেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, ক্লিয়ারলি কথা বুঝতে হলো পেরেছি। প্রশ্নটা এর চেয়ে আরেকটা ধাপ সামনে আগায় আমাদের কাছে জানতে চায়। কি জানতে চায় চলেন বুঝে নেই। এই যে দুটো দল সংবৃত স্যার। এবং বিবৃত, হ্যাঁ বলেন। স্যার, রস্বই এ এবং এ, এটা আপনি যে বলেন প্রসিত স্বর, এটার আরেকটা নামে কি আপনার সম্মুখ স্বর বলে? না, সম্মুখ স্বর, আচ্ছা একটু যাই। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা সুন্দর। এইটা আলোচনাটা শেষ করি তারপরে জিজ্ঞেস করি ভাই। আচ্ছা স্যার, ঠিক আছে। অবশ্যই জিজ্ঞেস করবেন। কি নয়ন রয় মোস্ট প্রবাবলি, না? জি স্যার। ওকে নয়ন, তাহলে এইটার আলোচনাটা শেষ হলে আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা। আসেন বুঝি। ব্যাপারটা হলো এই যে দুটো গ্রুপ সংবৃত এবং বিবৃত, এই দুটো গ্রুপের দুজন মেম্বার আছে যারা মাঝে মাঝে ফ্লোর ক্রসিং করে। ফ্লোর ক্রসিং কিরকম বুঝে নেন। একটু আগে রংপুরের কোনো এক ভাই জানতে চেয়েছিলেন যে ওই এ নিয়ে, চলেন আমরা ওইটাকেই এক্সাম্পল নেই। এখানে আমরা বানান করেছি এ দিয়ে, উচ্চারণ করেন একটি, তাই কি না?
জি স্যার একটি। তাহলে এ উচ্চারিত হচ্ছে কিসের মতো? এ উচ্চারিত হচ্ছে এর মতো করেই। জি এইবার এটার উচ্চারণে যদিও লিখেছেন এ দিয়ে, কিন্তু উচ্চারিত হচ্ছে কিসের মতো? হ্যাঁ এর মতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এ মাঝে মাঝে কি করে, এর মতো করে উচ্চারিত হয়। যেমন বলা হলো, আজ পথে তার সাথে আমার কি বলেন, দেখা হলো নাকি দেখা হলো? দেখা হলো। দেখা হলো। আমি আজকে তার কি দেখেছি, খেলা নাকি খেলা? খেলা। খেলা। কিন্তু আমি আবার বলি যে আজ আমি, আপনারা পড়েছেন, হ্যাঁ, আহ, দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, এই ধরনের এক্সাম্পল পড়েছেন আপনারা। তো এখানে কি বলেন, দেখতে, আমি তারে দেখতে গেছি নাকি? দেখতে। বলি আমরা আঞ্চলিক ভাবে দেখতে, কিন্তু টার্মটা তো দেখতে। ছেলেরা মাঠে খেলতে যায়, তাই তো, নাকি খেলতে? খেলতে। খেলতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর দু ধরনের উচ্চারণ আছে, এ এবং এ। এই যে এর উচ্চারণটা যখন এর মতো, এটাই তো এর স্বাভাবিক উচ্চারণ নাকি? জি স্যার। এর স্বাভাবিক উচ্চারণটা কোন শ্রেণীর, সংবৃত শ্রেণীর নাকি বিবৃত শ্রেণীর? সংগীত স্যার। সংবৃত শ্রেণীর। কিন্তু আমরা যদি কখনো একে এর স্যার, মতো অর্ধ করে উচ্চারণ করি, হ্যাঁ অর্ধ সংবৃত, বাট তার মূল শ্রেণী তো সংবৃত নাকি? জি স্যার। মূল ধারায় সে তো সংবৃত স্বর। আচ্ছা, একটু আবার আর একটু সামনে জি আগাই। স্যার। আমরা যদি একে এর মতো করে উচ্চারণ করি, তাহলে আমরা এই যে তালিকা, ওকে। এই তালিকায় এর তুলনায় সংকোচনের দিকে যাই নাকি এর তুলনায় উন্মুক্ততার দিকে যাই? উন্মুক্ততার এই কারণে এ যখন এর মতো করে উচ্চারিত হয়, এটাকে এ ধ্বনির বিবৃত উচ্চারণ বলে। আচ্ছা। তার মানে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হলো সংবৃত উচ্চারণ, বাট কিছু কিছু ক্ষেত্রে এ কি করে, ব্যয়ের মতো করে, মানে এর মতো করে উচ্চারিত হয়, তখন এটাকে বলা হয় এ ধ্বনির বিবৃত উচ্চারণ। এবার কথা হলো, প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা হবে, নিচের কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ আছে, বা নিচের কোন শব্দে এ ধ্বনির সংবৃত উচ্চারণ আছে। ফুললি ডিপেন্ডিং অন ইওর, আপনি আসলে উচ্চারণটা কিভাবে করছেন। এইবার শব্দ হলো তেল, এটা যদি আপনার কারো উচ্চারণে তেল হয়ে যায়, দেশ যদি দেশ হয়ে যায়, তাহলে ওখানে আপনার ভুল হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম ভাইয়েরা? জি স্যার। ঠিক জি আছে, স্যার, এই সমস্যা। ওকে। তাহলে আমরা এই এই পাশে ফ্লোর ক্রসিং কে করে। আচ্ছা, আপনারা অনেকেই অনেক কিছু বলছেন, তবে এক বোন, বোনই মনে হচ্ছে, হ্যাঁ, রুবাইয়া আরোহী, তিনি জাজাকাল্লাহু খায়রান বলেছেন। আহ, আমিন আমিন আমিন। তো চলেন আবার সামনের দিকে আগাই। বিবৃত, আবার এই পাশে একজন একটু ফ্লোর ক্রসিং এ থাকেন, চলেন আমরা একটু তাকে দেখে নেই। এই শব্দটা যদি আপনারা উচ্চারণ করেন, তাহলে এটার উচ্চারণ কি? অনেক। 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 এটাকে উচ্চারণ করেন তো? অনু। 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 তাহলে খেয়াল করে দেখেন, এবারও কিন্তু অ তার নিজের জায়গা থেকে কিছুটা সরে আসছে। অ কখনো কখনো তার মূল ধারার উচ্চারণ অ এর মতো করে উচ্চারিত হচ্ছে, আবার অ সময় ক্ষেত্রে কখনো কখনো কি করছে, ও এর ও মতো এর মতো করে উচ্চারিত হচ্ছে। তাহলে অ, এটা তো অ এর স্বাভাবিক উচ্চারণ, তাই কিনা? জি স্যার। অ এর স্বাভাবিক উচ্চারণ, এটা কি সংবৃত নাকি বিবৃত শ্রেণী, মানে মূল শ্রেণী কি? সংগীত। বিবৃত। মূল শ্রেণী বিবৃত, তাই কিনা? জি স্যার। কিন্তু জি অ স্যার, যদি বিবৃত। ও এর মতো করে উচ্চারিত হয়, তাহলে তাকে, দুঃখিত মুছে গেছে সবকিছু, এই আন্ডু করা যায়? সমস্যা নেই স্যার, বুঝতে। স্যার এই যে একদম নিচে স্যার আন্ডু অপশন দেখা যাচ্ছে স্যার। কোথায় রে? স্যার নিচের ট্যাবের রাইট থেকে সেকেন্ড আছে, মিডল ট্যাবের স্যার। দিস ওয়ান? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। কে বুদ্ধি দিল রে ভাই? আপনার নাম কি? স্যার কাউসার আহমেদ। এই আপনারা তো অনেক কিছু জানেন, দেখছেন, আমি জানি না। ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহু খাইরান। ঠিক আছে, চলেন আগাই সামনের দিকে। থ্যাংক ইউ। যেটা নিয়ে কথা বলছিলাম, অ যখন ও এর মতো করে উচ্চারিত হয়, তখন তাকে কি তার মূল উচ্চারণ থেকে উন্মুক্ততার দিকে যেতে হয় নাকি সংকোচনের দিকে যেতে হয়? স্যার সংকোচনের দিকে। দ্যাটস ওয়াই অ যখন ও এর মতো করে উচ্চারিত হয়, তখন এই উচ্চারণটাকে অধ্বনির
কি বলবে বলেন তো? সমৃদ্ধ। সাবাস, এই তো হয়ে গেল, আমরা শিখে ফেলছি। তবে বাহ, মনে রাখবো এই প্রশ্নটা মূলত থাকে এ নিয়ে, অ নিয়ে সচরাচর থাকে না। ঠিক আছে, মাশাআল্লাহ স্যার, শিখে ফেললাম। থ্যাংক থ্যাংক ইউ ইউ, স্যার। থ্যাংক ইউ। জি, তাহলে আরেকবার আমরা একটু রিকল করি, মনে রাখবো যে মূলত মূল দুটা ধারা সংবৃত এবং বিবৃত, তবে এর মধ্যে থেকে অর্ধ সংবৃত অর্ধ বিবৃত রয়েছে। তবে আমাদের মূল যে ফোকাসের জায়গা সেটা হচ্ছে এ ধ্বনি মাঝে মাঝে এর মতো উচ্চারিত না হয়ে এর মতো উচ্চারিত হয়, যেটাকে এ ধ্বনির বিবৃত উচ্চারণ বলা হয়ে থাকে। আবার কখনো কখনো অ এর মতো উচ্চারিত না হয়ে ও এর মতো উচ্চারিত হয়, যেটাকে অধ্বনির সংবৃত উচ্চারণ বলা হয়। স্বরধ্বনি নিয়ে আলোচনা বাড়াতে চাইলে আরো অনেক বাড়ানো যেতে পারে, কিন্তু না, আমাদের প্রয়োজন আপাতত আমি বোধ করছি না। তবে আমাদের এক ভাই কিছুক্ষণ আগে জানতে চেয়েছিলেন যে এই যে স্বরধ্বনিগুলো, এদেরকে সংবৃত বলা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় এদেরকে কি বলা হয়েছে, সম্মুখ স্বর বলা হয়েছে, তাই কি না? তো এই যে সম্মুখ স্বরধ্বনি, এটা আসলে কিসের ভিত্তিতে? এবার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এক কাজ করবেন, আপনি একটু নিজে অ থেকে শুরু করে আমাদের রি পর্যন্ত, মানে একদম ও পর্যন্ত যে স্বরধ্বনিগুলো আছে, এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করবেন, এবং উচ্চারণের সময় খেয়াল করবেন যে আপনার জিহ্বা, আমি তো আঁকতে পারি না, আপনার জিহ্বা এই যে দাঁতের যে এরিয়াটা, এটা হয় কি কখনো সামনের দিকে যায়, কখনো পেছনের দিকে আসে। তো যেই স্বরধ্বনিগুলোর উচ্চারণে আপনার জিহ্বা কিছুটা দাঁত একদম দাঁতের কাছাকাছি চলে যায়, সামনের দিকে যায়, সেই জিহ্বাগুলো, সেই স্বরধ্বনিগুলোকে বলে সম্মুখ স্বর। এবার কি বুঝতে পেরেছেন ভাই যে সম্মুখ স্বর জিনিসটা কি? এগুলো প্রত্যেকটা একই জিনিসের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে নাম। আমার কথা বোঝা গেল? জি স্যার। ঠিক আছে ভাইয়া, এবার আগাই। হ্যাঁ, আমরা চলে যাব এবার ব্যঞ্জনের ব্যঞ্জনের আলোচনার আগে আপনাদের জন্য প্রশ্ন আছে। আমরা এই যে বর্ণগুলোকে লিখতে উপরে এরকম একটা টান দেই, যেটাকে আমরা মাত্রা বলি, তাই কি না? ইয়েস স্যার। আপনারা দেখবেন প্রায়শই আমরা পরীক্ষায় মাত্রা সংক্রান্ত প্রশ্ন পাই, যে মাত্রাযুক্ত অমুক কয়টা, মাত্রাযুক্ত তমুক কয়টা, মাত্রাবিহীন কয়টা। তো আমরা জানি এটা যখন কথা হয় তখন আসলে স্বরধ্বনি নিয়ে কথা হয় না, বা ধ্বনি নিয়ে কথা হয় না, তখন কথা হয় বর্ণ নিয়ে। ঠিক আছে, বলেন তো বাংলায় মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা? আমাদের টোটাল 11টার মধ্যে 6টি স্যার। আচ্ছা, এক ভাই বলেছেন 6টি, তাহলে মাত্রাবিহীন কয়টা? 4টি। 4টা। তাহলে যোগফল কত হলো? অর্ধমাত্রা আছে একটা। হ্যাঁ, এইটা একটু বুঝে নেন, এইটাই হচ্ছে ভুল করার জায়গা। বোঝেন কিনা ভাই, মাত্রাযুক্ত শব্দটার অর্থ কি? মাত্রাযুক্ত 7টা অর্ধমাত্রা, পূর্ণমাত্রা। মাত্রাযুক্ত মানে হচ্ছে মাত্রাযুক্ত মানে মাত্রা যার সহ, মাত্রা মাত্রা আছে। সহ। হ্যাঁ, মাত্রা সহ। এই মাত্রা অর্ধেকও হতে পারে, এই মাত্রা পুরোপুরিও হতে পারে। জি স্যার। তাহলে এই জায়গাটা যখন আমাকে মাত্রাযুক্ত বলবে, তখন দিস ইজ 6 + 1 = 7। ঠিক আছে, জি স্যার। এবং 1 তখন আসবে যখন আমার কাছে জানতে চাইবে পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা। ঠিক আছে, কিন্তু যদি মাত্রাযুক্ত বলে তখন আমরা 7 উত্তর দেব, মাত্রাবিহীন বললে 4 উত্তর দেব, অর্ধমাত্রা পূর্ণমাত্রা বললে দেন আমরা এই বিশ্লেষণটাতে যাব। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আগাই। তারিফকে দেখা যাচ্ছে ক্লাসে। ওকে, তো কেউ একজন জানতে চেয়েছেন যে, কমল হোসাইন জানতে চেয়েছেন আমি কোন পেশায় নিয়োজিত আছি। তো বর্তমানে আমি একটা ব্যাংকে নিয়োজিত আছি। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমরা ব্যঞ্জনে যাব। আমরা চেষ্টা করব ব্যঞ্জনের আলোচনাটাকে কিছুটা সংক্ষিপ্ত করতে, প্রয়োজনের জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে। আপনাদের জায়গা থেকে কোনো জিজ্ঞাসা থাকলে নিঃসংকোচে আমার কাছে জানতে চাইবেন। যাওয়া যাক ব্যঞ্জনে। ব্যঞ্জন ধ্বনিকেও, ব্যঞ্জন বর্ণকেও স্বরধ্বনির মতো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন করা হয়, তবে মূল বিভাজনের জায়গা মূলত দুইটা। একটা হলো ব্যঞ্জন ধ্বনিটা আপনি আপনার বাকযন্ত্র যেটা কিনা ফুসফুস থেকে শুরু হয়ে মূলত কণ্ঠ থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে ঠোঁট পর্যন্ত, এই বাকযন্ত্রের কোন জায়গা থেকে এটাকে উচ্চারণ করছেন, এই উচ্চারণের স্থল অনুযায়ী একটা শ্রেণীকরণ হয়। আরেকটা শ্রেণীকরণ হয় যে আপনি যে এদেরকে উচ্চারণ করছেন, এই উচ্চারণটা আপনি কিভাবে করছেন। উচ্চারণটার জন্য আপনি বাতাসটাকে পুরোপুরি আটকে দিচ্ছেন, নাকি একটু সংকুচিত করে তার মধ্য দিয়ে বাতাসটা প্রকাশ করার বের করার চেষ্টা করছেন। এই যে বিভিন্ন ধরন, এই ধরনের উপরে শ্রেণীকরণ হয়।
তো আমরা এই মুহূর্তে ধরনের ভিত্তিতে একটা শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব, সেটি হলো স্পর্শ ব্যঞ্জন। আমরা জানি যে বাংলায় ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোর উচ্চারণ প্রক্রিয়া হলো এরা প্রত্যেকেই উচ্চারণের সময় কোনো না কোনো জায়গায় পরিপূর্ণ রূপে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। ঠিক আছে, অর্থাৎ সে কণ্ঠে বাধা পেয়ে উচ্চারিত হতে পারে, আপনার জিহ্বা তালুতে আটকে বাতাসটাকে সেখানে বাধা দিয়ে এদেরকে উচ্চারণ করতে পারে। এইভাবে তালু থেকে মূর্ধা, মূর্ধা থেকে দন্ত, দন্ত থেকে ওষ্ঠ পর্যায়ে পার করে আমরা 25টা এই বাংলা ব্যঞ্জন পাই, যাদেরকে আমরা স্পর্শ ব্যঞ্জন বলে থাকি। তো এই স্পর্শ ব্যঞ্জনগুলো আমাদের বোঝার তাগিদে আমাকে একটু লিখতে হবে, আমাকে আপনারা মিনিট খানেক সময় দেন। আচ্ছা, এই যে বর্ণগুলো আছে এদেরকে আমরা এই 5টা বিভাজন কেন করি? এই 5 ভাবে বিভাজন করি কারণ এরা 5টা নির্দিষ্ট জায়গা থেকে সাধারণত উচ্চারিত হয়। আমার ধারণা এগুলো আপনারা জানেন, দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট হই। যদি আপনারা কোনো জায়গায় না বোঝার মতো থাকে তাহলে আমাকে বলবেন। এই প্রথম যে 5টা ধ্বনি এরা উচ্চারিত হয় ক থেকে। আপনারা চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারেন, যদি এদেরকে উচ্চারণ করেন তাহলে আপনারা দেখবেন যে আপনারা এই জায়গায় বাতাসটাকে বাধা দিচ্ছেন, এটা অনুভূত হবে। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কণ্ঠ, এবং ধ্বনি হিসেবে এদেরকে বলা হয়ে থাকে কণ্ঠধ্বনি। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন দুই কণ্ঠের মধ্যে একটা বানানগত পার্থক্য আছে। হ্যাঁ, এই যে কণ্ঠ, এটা হলো উচ্চারণ স্থলের নাম, দ্যাটস ওয়াই এটা একটা নাউন, বিশেষ্য। আর এই যে কণ্ঠ, একটু খেয়াল করেন আপনি কি করছেন, আপনি বলছেন কণ্ঠধ্বনি। ধ্বনি নিজে একটা বিশেষ্য। এই কণ্ঠ শব্দটা কি করছে, এই ধ্বনিটা কোন ধরনের ধ্বনি সেইটা বিশেষায়িত করে দিচ্ছে। তার মানে এই জফলাযুক্ত যে কণ্ঠ, এটা একটা বিশেষণ। বোঝা গেল? এই কারণে আসলে বানানের পার্থক্য। এরপরে আপনারা চ থেকে ঝ পর্যন্ত, সরি 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 আর একবার স্যার বলেন বিষয়টা, ওই যে কণ্ঠধ্বনির যে বিশেষণ আর বিশেষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বলেছি এরা উচ্চারিত হয় কণ্ঠ থেকে। কণ্ঠ আপনার একটা 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 স্থানের নাম, ও প্রত্যঙ্গের নাম, দ্যাটস ওয়াই এটাকে আপনি বিশেষ্য বলছেন। আর এই যে কণ্ঠধ্বনি, এটা তো ধ্বনিটা নিজে একটা নাউন, এতটুকু বোঝেন তো ভাই, না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই কণ্ঠ শব্দটা কি করছে, সে এই বিশেষ্যটাকে বিশেষায়িত করে দিচ্ছে না, যে এটা কোন ধরনের ধ্বনি, ধরন বলে দিচ্ছে না। জি স্যার। আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা বিশেষ্য, কোনো একটা শব্দ যদি অন্য একটা বিশেষ্যের বা সর্বনামের ধরন প্রকাশ করে, তখন আমরা সেটাকে কি বলি, তখন আমরা সেটাকে বিশেষণ বলি। দ্যাট মিনস ওই কণ্ঠটা একটা বিশেষণ। এইটাই হচ্ছে এদের দুজনের মধ্যে বানানগত তারতম্যের কারণ। আচ্ছা, ওকে। পরবর্তী যে বর্ণগুলো আছে এরা উচ্চারিত হয় আপনার জিহ্বা তালুতে গিয়ে আটকে যায়, ওখান থেকে এদেরকে উচ্চারণ করেন, বিধায় এই ধ্বনিগুলোকে বলা হয়ে থাকে ধ্বনি। জিহ্বা পার করে দাঁতের গোড়ার আগে একটা উঁচু খাঁচকাটা খাঁচকাটা জায়গা আছে, এই জায়গাটার নাম মূর্ধা। যেহেতু এরা মূর্ধা থেকে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয়ে থাকে মূর্ধন্য ধ্বনি। আচ্ছা, এই মূর্ধন্য বানানটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই মূর্ধন্য বানানে আমাদেরকে দন্তন্য লিখতে হয়। এটা সবচেয়ে বড় ট্র্যাজেডি নত্যবিধানের, যে আপনি মূর্ধন্য বানানে মূর্ধন্য লিখতে পারেন না। কেন পারেন না, ইনশাল্লাহ আপনারা নিজেরাই একদিন ব্যাখ্যা দিতে পারবেন। তো এখন আমরা সেই সময়টাতে যাব না। এরপরে আপনার জিহ্বা যখন আরেকটু সামনে আগায়, তখন দাঁতের গোড়া থেকে আপনি এদেরকে উচ্চারণ করতে পারেন, দাঁতের উপরের পাটির দাঁতের গোড়া থেকে। তাই এদেরকে বলা হয়ে থাকে দন্তধ্বনি। এবং এই প থেকে ম পর্যন্ত এদেরকে আপনি উচ্চারণ করেন আপনার ঠোঁটের, দুই ঠোঁটের স্পর্শ থেকে। এই কারণে এদেরকে, এদের উচ্চারণ স্থলকে বলে ওষ্ঠ, এবং এদের উচ্চারণকে বলা হয়, এদেরকে ধ্বনি হিসেবে বলা হয় ওষ্ঠধ্বনি। এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটার মধ্যে এই ক্লাসিফিকেশনটার মধ্যে ওষ্ঠধ্বনিতে একটু ব্যত্যয় আছে। ঠিক আছে, একটু পার্থক্যের জায়গা আছে। আপনারা একটু সবাই প্রয়োজনে মিউট করে বলবেন, এখন বললে, সবাই বললে সাউন্ড বেশি হয়ে যাবে।
আপনারা একটু প উচ্চারণ করবেন, প এবং ব। দেখবেন প এবং ব এর উচ্চারণে আপনাদের দুটো ঠোঁট একসাথে কাজে লাগে, ঠিক আছে? কিন্তু আপনারা যদি ফ এবং ভ উচ্চারণ করেন তাহলে দেখবেন পুরো ঠোঁট কাজে লাগে না, ঠোঁটের একটা অংশ দাঁতের সাথে লাগে। এই কারণে এই যে দুটো ধ্বনি আছে ফ এবং ভ, এই দুটো ধ্বনিকে বলা হয়ে থাকে দন্তস্থ ধ্বনি। এইটা একটু লিখে নেবেন, ঠিক আছে? আমাদের প্রশ্ন যে হারে আগাচ্ছে শীঘ্রই আমরা এই পর্যন্ত পৌঁছে যেতে পারি, এই যে এই জন্য আর কি বলে দেয়া। এরা ওষ্ঠধ্বনি ঠিক আছে, কিন্তু এদেরকে যদি আরো একটু, এদের ক্লাসিফিকেশনটাকে যদি আরো একটু সংকুচিত করি তখন এই ধ্বনিটাকে বলা হবে দন্তস্থ ধ্বনি। আরেকটা বিষয় হলো এই যে বর্ণগুলো, এই বর্ণগুলোর উচ্চারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের উচ্চারণের সময় বাতাসকে কোথাও না কোথাও বাধা দেয়া হয়। আপনারা ত বলবেন ত, ট বলবেন ট, দেখবেন ত ট বলার সময় আপনার জিহ্বার অগ্রভাগ একটা সুনির্দিষ্ট জায়গায় টাচ করে। বাট আপনারা যখন চ থেকে ঝ পর্যন্ত এই ধ্বনিগুলো বলবেন দেখবেন এদের উচ্চারণের সময় জিহ্বা তালুর সাথে আটকে যায় এবং তালু এবং জিহ্বার মধ্যে একটা ঘর্ষণ হয়। এই ঘর্ষণ থেকে এই চারটা ধ্বনি সৃষ্টি হয়। এই কারণে এই চারটা ধ্বনিকে আবার একটা বিশেষ শ্রেণীভুক্ত করা হয়, এদেরকে বলা হয়ে থাকে ঘর্ষণজাত ধ্বনি বা ঘৃষ্ট ধ্বনি। এদের সংখ্যা কয়টা? এদের সংখ্যা চারটা। কোন চারটা? এরা হলো চ, ছ, বর্গীয় জ, ঝ, ঠিক আছে? এর মধ্যে আরো কিছু ক্লাসিফিকেশন আপনাদেরকে পড়তে হয়। আপনাদেরকে পড়তে হয় ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। তো আমি বোধ করি আপনারা এগুলো বোঝেন, তাই আমি সংক্ষিপ্ত সারে এটাকে শেষ করতে চাই। ঘোষ অঘোষের সংজ্ঞাগুলো পরীক্ষায় পাওয়া যায়, এগুলো আপনারা বহুবার পড়ছেন। আমরা পড়ে এসছি যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাদেরকে ঘোষ ধ্বনি বলে, যেগুলোর উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাদেরকে অঘোষ ধ্বনি বলে। তো এখানে অনুরণন মানে হলো কম্পন, ঠিক আছে? তো যে যার কম্পনের কথা বলা হচ্ছে স্বরতন্ত্রী সেটা অনেক ভেতরে, সো আপনি উচ্চারণ করে চাইলে এটা দেখতে পারবেন না যে আপনার স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে কিনা বা মাত্রা কিরকম। এই কারণে আপনার হাতে একটাই উপায় আছে, যেটা আমরা ছোটবেলায় পড়তাম, বর্গীয় অবস্থান দিয়ে উত্তর করা। আমরা জানি প্রতি বর্গের প্রথম দুইটা ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি এবং পরের তিনটা যে ধ্বনি আছে সেগুলো হলো ঘোষ ধ্বনি, ঠিক আছে? তাহলে 1 2 হলো অঘোষ, 3 4 5 এরা হলো ঘোষ। আরেকটা শ্রেণী আছে সেটা হলো অল্প প্রাণ এবং মহাপ্রাণ। আমরা জানি এখানে প্রাণ শব্দটা বায়ু অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন ধ্বনিটা উচ্চারণে আপনি কি পরিমাণে বায়ু ব্যবহার করেন। তো বলা হয়ে থাকে প্রতি বর্গের 1 3 এরা হলো অল্প প্রাণ, 2 4 এরা হলো মহাপ্রাণ। কারণটা কি এটাতে আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন। এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন বলার ধরন আছে। লেটস বি মোর সাইন্টিফিক, না একটু চেষ্টা করা যাক। আমার ধারণা আপনারা সবাই অভ্রতে লিখেন, বর্তমান জামানায় লিখেন না? লিখেন কিনা? জি স্যার। চলেন আমরা একটু দেখি না। জি স্যার, অবশ্যই লিখি স্যার। আমরা ক কে কি লিখি? কে এ। খ কে লিখি জি স্যার। কে এইচ এ। কে এইচ এ। গ জি এ, ঘ জি এইচ এ। চ লিখি অভ্রতে যখন লিখি সি এ লিখি, ছ লিখি সি এইচ এ, জ লিখি জে এ বা জেড এ, এটা লিখি জে এইচ এ। ট লিখি টি এ, ছ লিখি টি এইচ এ, ড লিখি ডি এ, আর ঢ লিখি ডিএইচ এ। বাকিগুলো যদি লিখতে চাই তাহলে লেখা যায়, সময় নাই, দরকার নাই। একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয়র মধ্যে পার্থক্য হলো একটা এইচ। একইভাবে তৃতীয় এবং চতুর্থর মধ্যে পার্থক্য হলো একটা এইচ। তার মানে আপনারা একটু বলেন তো, এই যে এইচ, ইংরেজির এইচ, এটা বাংলায় কোন ধ্বনি? স্যার হ।
হ। এবার একটু হ উচ্চারণ করে স্যার দেখেন যে হ এর উচ্চারণে কি পরিমাণে বাতাস আছে, হ তাই না? অনেক বাতাস না? স্যার বাতাস তাহলে এবার একটু যদি আপনারা ম্যাথমেটিক্যালি অনেক বাতাস চিন্তা স্যার করেন, ভরপুর। তাহলে একটু যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন তাহলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে প্রতি বর্গের প্রথম বর্ণে যে পরিমাণ, প্রথম ধ্বনির উচ্চারণে আপনি যে পরিমাণ বাতাস ব্যবহার করেন, দ্বিতীয় ধ্বনিটার উচ্চারণে তার সাথে এইচ পরিমাণ, হ পরিমাণ বাতাস বেশি ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন? একইভাবে জি স্যার। প্রতি বর্গের তৃতীয় বর্ণটার উচ্চারণে, ধ্বনিটার উচ্চারণে আপনি যে পরিমাণ বাতাস ব্যবহার করেন, চতুর্থ ধ্বনিটার উচ্চারণে তার চেয়ে এইচ পরিমাণ বাতাস বেশি ব্যবহার করতে হয়, তাই কি না? ইয়েস স্যার। তাহলে তো বোঝাই যাচ্ছে 2 এবং 4-এ যেহেতু এইচ আছে, জি স্যার। তাই সেটাতে বাতাস বেশি আছে। 1 এবং 3-এ যেহেতু এইচ নাই, দ্যাটস ওয়াই সেখানে বাতাস কম আছে। এই কারণে 1, 3 অল্প প্রাণ, 2, 4 মহাপ্রাণ। ঠিক আছে? আর 5 নাম্বারটা আমরা ছোটবেলা থেকে সকলে জানি যে 5 নাম্বারটাকে আমরা নাসিক্য বলি। পরিষ্কার? স্যার বলেন। এখানে একটা প্রশ্ন আছে জি, স্যার। এই যে 5 নম্বর যেটাকে আমরা নাসিক্য বলি, বলেন। আপনার কিছু কিছু বইতে আপনার এটাকে অল্প প্রাণ দেয়া আছে। হ্যাঁ, এটাতে তো বাতাসের পরিমাণ কম, ওখানে কোনো এইচ টেইচ নাই তো। মানে ওটাকে যদি বাতাসের মাত্রার সাথে কি পরিমাণ বাতাস ব্যবহার করছেন সেই হিসাবে যদি ওটাকে ইনক্লুড করেন, অবশ্যই তাকে অল্প প্রাণে আনতে হবে, সে মহাপ্রাণ শ্রেণীর না। তবে এই যে নাসিক্য যে উচ্চারণের মানে ক্লাসিফিকেশনটা, এটাও কিন্তু উচ্চারণের ধরন, মানে কিভাবে আপনি এটাকে উচ্চারণ করছেন। হ্যাঁ, আপনি এটাকে নেজাল টোনে উচ্চারণ করছেন, অন্যভাবে যদি বলতে চাই তাহলে এইটা উচ্চারণ স্থল ভিত্তিক ক্লাসিফিকেশনের আরো একটু সংকীর্ণ রূপ। ঠিক আছে? এটা অবশ্যই অল্প প্রাণ মহাপ্রাণের তালিকায় যদি এদেরকে রাখতে চাই তাহলে এটাকে অল্প প্রাণেই রাখতে হবে, কোনো ভুল হয়নি বইগুলোতে, ঠিকই দিচ্ছে। ঠিক আছে? কিন্তু হয় কি, এই স্যার জিনিসগুলো আমার একটা প্রশ্ন ছিল। মহাপ্রাণ কম আসে। হ্যাঁ ভাই বলেন। জি, কথা হচ্ছে যে উচ্চারণের স্থান অনুযায়ী স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনির উদাহরণ যে দেওয়া আছে শীটে, স্যার সেখানে এই নাসিক্য ব্যঞ্জন গুলো দেওয়া নাই, আলাদা করে যে চার্টটা দেওয়া আছে, তো সেটা আলাদা করে নাসিক্য ব্যঞ্জন দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে যে কণ্ঠতে যে আমরা ক বর্গীয় যেগুলো পাচ্ছি 5টা, যদি সেখানে উ দেওয়া থাকে, সেখানে আমরা কোনটা আনসার করব, নাসিক্য নাকি কণ্ঠ স্পৃষ্ট? যদি একটু ক্লিয়ার করতেন স্যার। মানে আমরা জানতে চাচ্ছি কোন ধরনের ধ্বনি, এটা হলো পরীক্ষার প্রশ্ন। এবং অপশনে আমরা জি কণ্ঠ জি পাইছি, নাসিক্য পাইছি, অপশনে দুটোই আছে, তাই তো? জি স্যার। তাহলে আমাদের প্রথম সার্চ থাকবে যে ক প্লাস খ টাইপের কিছু আছে কিনা, যে আমি এটাকে কণ্ঠ এবং নাসিক্য এই দুই তালিকায় আনতে পারি কিনা। বোঝা গেল? জি স্যার। যদি একান্তই আমরা এটা কারণ না আমি পাই, জিজ্ঞেস করলাম কেন। বলেন জি স্যার। বলেন শেষ করেন। আমি আমি কেন বললাম এটা, কারণ এখানে দেখলাম উচ্চারণের স্থান অনুযায়ী এখানে শুধু ক খ গ ঘ দেওয়া, হ্যাঁ আর এই যে মানে যেটা সেটা নাসিক্যর মধ্যে আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ তো হ্যাঁ আমরা হ্যাঁ। তো জানি যে কণ্ঠ সবগুলোই। জি মনে রাখবো, এই যে আপনারা ম্যাটেরিয়ালের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এই ম্যাটেরিয়ালটা আর কিছু না, রিপ্রেজেন্টেশন অফ নিউ বেঙ্গলি বুক। হ্যাঁ, নতুন যে বইটা, এই নতুন বইটা এইভাবে জি এটাকে ক্লাসিফাই করছে। এইবার আমি নতুন বাংলা বই পরের লাইনটা শেষ করি, পরের লাইনটা শেষ করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যদি আমাদের এমন হয় যে কণ্ঠ আছে, নাসিক্য আছে, কিন্তু ক প্লাস খ টাইপের কিছু নাই, তাহলে আমরা অবশ্যই এটাকে নাসিক্য বলে উত্তর করব। বোঝা গেল? কিন্তু যদি একান্তই নাসিক্য জি না থাকে, থ্যাংক তখন আমরা এটাকে কণ্ঠ বলে উত্তর করব। পরিষ্কার? মনে রাখবো ভাই, অপশন জি ডিসাইড স্যার, করবে পরিষ্কার স্যার। যে প্রশ্নকর্তা আমার কাছে আসলে কি চাচ্ছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো এইবার আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে সেই অন্যান্য জায়গাগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, আমরা পড়বো পার্শ্বিক ধ্বনি। এইবার আমরা যে ক্লাসিফিকেশনটাতে আবার চলে আসলাম সেটা উচ্চারণের ধরন অনুযায়ী। যেমন একটু আগে আমরা স্পর্শ, স্পৃষ্ট সেই জায়গাটা নিয়ে কথা বলছিলাম। আপনারা একটু সবাই ল উচ্চারণ করবেন নিজেরা, এখন মানে সাইলেন্ট করেই, মানে মিউট করেই। আপনারা ল উচ্চারণ করলে দেখবেন যে আপনার জিহ্বা তালুর ঠিক মাঝখানে চলে আসে এবং তার দুই পাশে খালি জায়গা থাকে। তো এই দুই পাশে খালি জায়গা থাকলে কি হয়, ভেতর থেকে আপনি যে বাতাসটা পাম্প করছেন সেই বাতাসটা এসে আপনার তালুর সাথে লাগে, জিহ্বার সাথে লাগে, জিহ্বার সাথে লেগে এটার দুই সাইড দিয়ে যে সে যে ব্ল্যাঙ্ক জায়গাটুকু পাচ্ছে সেটা দিয়ে সে বের হয়ে যায়। যেহেতু জিহ্বার দুই সাইড দিয়ে বাতাস বের হওয়ার কারণে আপনি লটাকে উচ্চারণ করতে পারেন, এই কারণে লটাকে বলা হয়ে থাকে পার্শ্বিক ধ্বনি। বোঝা গেল আমার কথা?
স্যার আপনাদেরকে একটু আগে আমি যখন ট ঠ পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে তালু থেকে ঠিক আগে এবং দাঁতের গোড়ার ঠিক আগে, মানে তালু থেকে ঠিক পরে এবং দাঁতের গোড়ার ঠিক আগে একটা জায়গা আছে, উঁচু নিচু খাঁচকাটা খাঁচকাটা, এই জায়গাটার নাম মূর্ধা। আপনারা সেই মূর্ধা থেকে যদি র উচ্চারণ করেন তাহলে দেখবেন কি হয়, আপনার জিহ্বাটা ফোল্ড হয়ে যায়, ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে সে ওই যে মূর্ধার জায়গাটাতে একটা ধাক্কা মারে। এই ধাক্কা মেরে এই দুটো র এর উচ্চারণ সৃষ্টি হয়। তার মানে এদের উচ্চারণটা হয়, এদের সৃষ্টিটা হয় একটা ধাক্কা থেকে। তো এই ধাক্কা শব্দটার পরিশীলিত বাংলা হলো তাড়না। যেহেতু এটা তাড়না থেকে সৃষ্ট হয়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয়ে থাকে তারণজাত ধ্বনি। কিন্তু আমাদের বাংলায় আরেকটা র আছে, বয়শূন্য র, যেটাকে আমরা বয়বিন্দু র বলি না। এই যে র, এই রটাকে যদি আপনারা উচ্চারণ করেন, আপনারা নিজেরা মানে মিউট হয়ে আমি যেভাবে বলি সেভাবে চেষ্টা করতে পারেন। দেখবেন চানাচুর আলারা যখন চানাচুর বিক্রি করে তখন তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে চানাচুর উচ্চারণ করে। তো ওদের মতো করে যদি আপনি চানাচুর উচ্চারণ করেন তাহলে দেখবেন যে আপনার জিহ্বাটা ভাইব্রেট করতেছে, দাঁতের গোড়ায় এসে আপনার জিহ্বাটা কম্পিত হচ্ছে বারবার। এবং এই যে কম্পন, যতটা ভাইব্রেশন দেখবেন, যতটা ভাইব্রেশন ততটা র সৃষ্টি হচ্ছে। তার মানে এই রটা সৃষ্টি হয় একটা কম্পন থেকে। যেহেতু এটা কম্পন থেকে সৃষ্টি হয় তাই এই রটাকে বলা হয়ে থাকে কম্পনজাত ধ্বনি। ঠিক আছে, আমরা আরেকটু সামনে যাব, আমরা পড়ে আসছি উষ্ণধ্বনি। এখানে উষ্ণ বলতে বাতাসের চাপ বোঝায়, এটা পরীক্ষায় আসা প্রশ্ন যে উষ্ণধ্বনির উষ্ণ কি জিনিস। উষ্ণ হলো বাতাসের চাপ। দেখবেন চারটা বাংলা ব্যঞ্জন ধ্বনি যাদের উচ্চারণে প্রচুর পরিমাণে বাতাস ব্যবহৃত হয়, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এদের উচ্চারণে প্রচুর বাতাসের চাপ থাকায় এদেরকে উষ্ণ স্বর বলে, মানে উষ্ণধ্বনি বলে। আমাদের ছোটবেলার পড়াশোনায় আমরা উষ্ণর সাথে অবলিক দিয়ে আরেকটা ধ্বনি পড়ে আসছি, সেটা হলো শীষ। তবে এই জায়গায় আমাদেরকে একটু সাবধান হতে হবে, কারণ উষ্ণ এবং শীষ দুটো আলাদা জিনিস। উষ্ণ হচ্ছে বাতাসের চাপ, শীষ হচ্ছে এই চাপের, একটু পানি খাওয়ানো যায় ভাই, এই চাপের কারণে সৃষ্ট যে শীষের আওয়াজ। তো এই চারটা ধ্বনির, চারটা বর্ণের মধ্যে চারটাতেই যে শীষের আওয়াজ হয় তা না। এই কারণে এই তিনটাকে শীষ বলা যায়, এটাকে শীষ বলা যায় না। তার মানে উষ্ণ এবং শীষকে একটু অবলিক দিয়ে লেখা, এটা আসলে ঠিক হচ্ছে না। তাহলে উষ্ণধ্বনি হিসেবে আমরা চারটা উত্তর দেব, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন শীষ ধ্বনি পড়ব তখন আমরা এখানে ধ্বনি এবং বর্ণের একটা ঝামেলা আছে। আমি এই ঝামেলাটা আপনাদেরকে এক কথায় একটু শেষ করে দেব, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, তখন এই হটাকে আর আমরা এখানে রাখবো না, এখানে আমরা তালব্য স, মূর্ধন্য স, দন্ত সকে রাখবো। আচ্ছা, এইবার স্যার শীষ ধ্বনির বিষয়টা তো একটু বলতেন, শীষ কেন নাম হলো? শীষ বাজাতে পারেন? না স্যার, শীষ তো বাজাতে পারি না। কি করলেন জীবনে, শীষ বাজাতে পারেন না কেন? হালকা হালকা হয়, বেশি হয় না। আচ্ছা, তাহলে তো শীষ শব্দটার সাথে তো পরিচিত, যেখানে একটা, ওকে। তাহলে আমাদের বই কি করে, আমাদের বইগুলোর মধ্যে, মানে পুরোনো বইগুলোর মধ্যে এইভাবে দেয়া আছে। তো এই যে চিহ্নটা, এই চিহ্নটার মানে কি? এটা তো অবলিক অথবা, ঠিক আছে? জি তো স্যার, হয়তো এটা অথবা মানে নয়তো কি, এটা। এরা দুজন সেম? জি, এরা হয়তো এটা দুজন নয়তো সেম এটা। না, হ্যাঁ হয়তো এটা নয়তো এটা, কিন্তু এরা দুজন সেম না। উষ্ণ মানে বাতাসের চাপ, যেহেতু এদের উচ্চারণে প্রচুর বাতাসের চাপ থাকে, উষ্ণ বললেন, ঠিক আছে। কিন্তু যখন আপনি শীষ ধ্বনি নিয়ে কথা বলবেন তখন আপনাকে দেখতে হবে যে কাদের উচ্চারণে শীষের আওয়াজ আছে। তো যদি খেয়াল করেন তাহলে দেখবেন শ এর উচ্চারণে শীষের আওয়াজ আছে, কিন্তু হ এর উচ্চারণে তো শীষের আওয়াজ নাই, তাই না? জি এই স্যার। কারণে যখন আপনি শীষ বলছেন তখন আপনি সেটার মধ্যে হকে ইনক্লুড করছেন না। জি এরপরে স্যার, আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হলো অন্তঃস্থ ধ্বনি। অন্তঃস্থর মধ্যে কি কি আছে? আছে অন্তঃস্থ জ, র, ল, অন্তঃস্থ অ। আমাদেরকে পড়তে হয় খণ্ড বর্ণ। বাংলায় একটা মাত্র খণ্ড বর্ণ আছে, মানে একটা বর্ণ আছে যেটা অন্য একটা বর্ণের খণ্ডিত রূপ,
এটা হচ্ছে মূলত তয়ের হসন্ত রূপ। আর কি পড়তে হয় আমরা সকলে জানি, আমাদেরকে এর বাইরে পড়তে হয় পরাশ্রয়ী। স্যার বলেন একটা ভাইয়া। প্রশ্ন করা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আপনি বললেন শীষ ধ্বনি তিনটি, শীষ ধ্বনি তিনটি হবে না শীষ না না, বর্ণ তিনটি? এটাই আমি একটু আগে বলছিলাম যে ধ্বনি বর্ণের একটা ঝামেলা আছে। এই ধ্বনি বর্ণের ঝামেলাটা চলেন এখনই মিটায় ফেলি। প্রশ্নটা সুন্দর ছিল। থ্যাংক ইউ রে ভাই। নাম কি আপনার? মিলন হাবিব। মিলন হাবিব, থ্যাংক ইউ। তো চলেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই দয়া করে আপনারা নতুন বইটা একটু দেখবেন। কেন বলেছি? কারণ ধ্বনি এবং বর্ণ ব্যঞ্জনেও যে এর মধ্যে একটা পরিষ্কার পার্থক্যের জায়গা আছে, এটা সম্পর্কে আসলে আমরা সেভাবে হয়তোবা সচেতন ছিলাম, কিন্তু পরীক্ষায় এটাকে আমাদের কখনো প্রয়োগ করতে হবে সেটা কখনো ভাবিনি, বইয়ে ছিল না। কিন্তু নতুন বই এইভাবে এটাকে উপস্থাপন করলো যে এখন বর্ণ এবং ধ্বনির বিষয়টা আমাদেরকে দেখতে হচ্ছে। খেয়াল করেন, মনে রাখবো স্বরধ্বনিতে আমরা দেখেছি ধ্বনির সংখ্যা বেশি বর্ণের সংখ্যা কম, তাই কিনা? ব্যঞ্জনে ঠিক উল্টা হয়েছে, বর্ণের সংখ্যা বেশি ধ্বনির সংখ্যা কম। কেন হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের কয়টা আছে বর্ণ? দুইটা। কিন্তু বলেন তো নয়ের ধ্বনি রূপ কয়টা? একটা। একটা। তাহলে এখানে তো কমে যায়। তো ঠিক একইভাবে আপনারা যখন ধ্বনি নিয়ে কথা বলেন তখন এই যে তিনটা স আছে, এই তিনটার দুটো সাউন্ড আছে, তাই না? শয়ের সাউন্ড গুলো কেমন হয়? হ্যাঁ এই তো সাবাস। একটা হলো SH বা SION টাইপের সাউন্ড হয়, আরেকটা S টাইপের সাউন্ড হয়, তাই কিনা? জি স্যার। তো যখন ধ্বনির কথা বলেন তখন SH আর এই এই যে বিষয়টা, এই তালব্য স, তখন আসলে এখানে ধ্বনি হয় একটা। বোঝা গেল? জি। আর এখানে একটা। এখন যদি আমরা উৎস ধ্বনি নিয়ে কথা বলি, উৎস বর্ণ 4টি হলেও যদি আমরা বলি উৎস ধ্বনি কয়টা, তখন আমরা কি বলবো বলেন তো? তিনটি। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। তো হাবিব ভাই বুঝেছি এবার? জি স্যার। থ্যাংক ইউ ভাই, আপনাকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। নাহলে হয়তো দেখা যেত যে আমি স্বল্প সময়ে কথাটাকে দ্রুত শেষ করার জন্য এটা ভুলেও যাইতে পারতাম। ধন্যবাদ ভাই। আমরা আগাই সামনে। পরাশ্রয়ী তালিকা এরা আছে, এটা আমরা জানি। এখন এর বাইরে আমরা কি কি পড়বো? এর বাইরে আমরা ওই যে মাত্রা সংক্রান্ত যে শ্রেণীটা আছে সেটা পড়বো, ফলার সংখ্যাটা পড়বো। ঠিক আছে? স্যার তাহলে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। স্যার এখানে আমরা তো মূলত অন্তস্থীয় জটাকে অন্তস্থীয় জয় বলি, সেক্ষেত্রে র বা লটা কিভাবে অন্তস্থের মধ্যে আসে যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, অন্তস্থ বর্ণ এটা আসলে উচ্চারণগত, অন্তস্থ বর্ণে উচ্চারণ, এটা একটা উচ্চারণগত শ্রেণী। ঠিক আছে? মানে আপনি উচ্চারণ করেন কিভাবে। আপনার নাম কি আপু? স্যার জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ জান্নাত। তাহলে খেয়াল করেন, আপনি একটু প বলেন। জান্নাত বলেন, আমার সাথেই বলেন, প বলেন, প। জি স্যার বলছি। বলছেন? আচ্ছা ঠিক আছে। আপনি খেয়াল করেছেন কিনা প এর উচ্চারণে আপনি বাতাসকে পুরোটা আটকায় দিচ্ছেন, তাই না? দুই ঠোঁটে। জি স্যার। এইবার আপনি স বলেন, স। জি স্যার। এবার খেয়াল করে দেখেন, আপনি যখন প বলেন তখন বাতাসকে পুরোপুরি আটকায় দেন। তার মানে স্পর্শ ব্যঞ্জনের উচ্চারণে আমি বাতাসকে পুরোপুরি বাধা দিয়ে দেই। কিন্তু আমরা যখন উৎস ধ্বনিগুলো উচ্চারণ করি তখন আমরা কি করি? তখন বাতাসকে প্রবাহিত হতে দেই। হ্যাঁ, তার প্রবাহের জায়গাটাকে, প্রবাহের পথটাকে আমরা সংকুচিত করে দেই, যে কারণে বাতাসের চাপটা বৃদ্ধি পায়। বোঝা গেল? জি স্যার। পার্থক্য কোথায়? স্যার বাতাস চলাচলে। স্পর্শতে আটকায় দিচ্ছেন, উৎস ধ্বনিতে ছেড়ে দিচ্ছেন, তাই কিনা? জি স্যার। এবার ল বলেন, ল। বলছি ল, স্যার। ল যখন আপনি উচ্চারণ করেন, খেয়াল করছেন কিনা ল এর উচ্চারণে জিহ্বাটা তালুর ঠিক মাঝখানে আসে। তার মানে আপনি কিছুটা বাতাসটাকে আটকাচ্ছেন, কিন্তু এই যে আপনার জিহ্বার দুই পাশে যে ব্ল্যাঙ্ক স্পেস, এই ব্ল্যাঙ্ক স্পেস থেকে আপনি বাতাসকে বের হইতেও দিচ্ছেন। তার মানে খেয়াল করেছেন কিনা এই যে বিষয়টা, উচ্চারণের ধারাটা, এই উচ্চারণের ধারাতে দুটো বৈশিষ্ট্যই আছে। বাতাসকে বাধাপ্রাপ্ত করার বৈশিষ্ট্য আছে, বাতাসকে যাওয়ার রাস্তা করে দেওয়ার বৈশিষ্ট্য আছে, তাই কিনা? জি স্যার। আছে তো নাকি? বুঝে বলছেন?
জি স্যার। এবার বইয়ের সংজ্ঞা পড়বেন। বইয়ের সংজ্ঞায় বলে যে সকল ধ্বনির উচ্চারণ প্রক্রিয়া স্পর্শ ব্যঞ্জন এবং উষ্ম ব্যঞ্জনের মাঝামাঝি, অর্থাৎ স্পর্শতে পুরোপুরি বাধা দিচ্ছিলেন, উষ্ণতে পুরোপুরি ছেড়ে দিচ্ছিলেন, এদের মাঝামাঝি কোনো একটা অবস্থান যেখানে আপনি তাকে কিছুটা বাধা দিচ্ছেন, কিছুটা যেতে দিচ্ছেন, তাদেরকে বলে অন্তঃ ব্যঞ্জন। এবার রকে উচ্চারণ করে দেখবেন, আপনি বারবার 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 তাকে আটকান এবং ছেড়ে দেন, আটকান এবং ছেড়ে দেন। তার মানে কি? আপনি দুটো বৈশিষ্ট্যকে একীভূত করছেন। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এবার আগাবো সামনের দিকে। জি স্যার স্যার, আমার থ্যাংক একটা ইউ কোয়েশ্চেন ছিল আরেকটা কোশ্চেন ছিল বলেন। স্যার, স্যার ঘৃষ্ট আমার ধ্বনি এবং ঘর্ষণের ধ্বনি কি সেম? সেম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার স্যার রিপোর্ট বলেন। পরাশ্রয়ী বর্ণ তো স্যার তিনটা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। কিন্তু স্যার ওইখানে মানে দুইটারে অনুস্বার আর চন্দ্রবিন্দুকে কি নাসিক্য বলা যায় কিনা? না, যায় না। আচ্ছা, কিন্তু স্যার আমি মানে এক জায়গায় পড়লাম যে টোটাল মানে সর্বমোট নাসিক্য 7টি, তার মধ্যে ওই যে ওইখানে 5টা আর পরাশ্রয়ী থেকে 2টা 7টি করা হয়েছে। আবার এর মধ্যে বাংলা নাসিক্য হচ্ছে 5টি, ওইখান থেকে আবার 2টা বাদ দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার আমি একটা চাই না প্রশ্ন আপনারা আরো বেশি গভীরে যান, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আসলে অনুস্বরকে নাসিক্য বলা যায় এই সেন্সে, কারণ অনুস্বর ইজ এ রিপ্রেজেন্টেশন অফ হসন্ত। বুঝেছেন কিনা? জি স্যার। আচ্ছা, এইবার আমার কথা একটা হলো কোশ্চেন ছিল চন্দ্রবিন্দুকে নাসিক্য বলা যায় কিনা। আমি এটার সাথে একমত না। আমি চন্দ্রবিন্দুকে নাসিক্য বলার সাথে একমত না। কেন একমত না? আমার মতেই যে চলবে তা না। যারা বই লিখেন তারা আমার চেয়ে অনেক ভালো বোঝেন। ঠিক আছে, এখন ঘটনা হলো কেন চন্দ্রবিন্দুকে নাসিক্য বলা যায় না। চন্দ্রবিন্দুকে আরেকটা নাম দেয়া হয়, অনুনাসিক বলা হয়। হ্যাঁ, খেয়াল করেন, এই যে তিনটা পরাশ্রয়ী বর্ণ অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই তিনটার মধ্যে অনুস্বর এবং বিসর্গর কিছুটা উচ্চারণ রূপ আপনারা পান, যে উচ্চারণের রূপ আপনারা দেখতে পান যখন কিনা আমরা এটাকে অন্য কোনো ধ্বনির সাথে পাশাপাশি উচ্চারণ করি। যেমন আপনি যদি র এর সাথে এটাকে উচ্চারণ করেন তখন গিয়ে আপনি এই শব্দটা পান, তাই কিনা? বা আপনি যখন ছয় হ্রস্ব এর পরে বিসর্গকে দেন তখন আপনি একটা এই ধরনের উচ্চারণ পান, পান কিনা? জি পাচ্ছেন তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, জি স্যার। আমরা যখন চাঁদ বলি, চাঁদ, নর্মাল চাঁদ, কোনো সমস্যা নাই। এবার যখন চন্দ্রবিন্দু যোগ করেন তখন আপনি কি আলাদা করে এখানে যেমন একটা উঁর উচ্চারণ পাচ্ছিলেন, এখানে যেমন একটা হয়ের উচ্চারণ পাচ্ছিলেন, এরকম কোন উচ্চারণ পান নাকি চাঁদের উচ্চারণে একটা পরিবর্তিত ধরন পান? উচ্চারণে পাওয়া যায় কিন্তু স্যার দেখা যায় না যে আসলে কি মিন করছে। উচ্চারণে পান নাকি চাঁদের উচ্চারণে পাওয়া যায় না স্যার, পরিবর্তিত ভাবে সেমই থাকে। উচ্চারণে পাওয়া যায় না কিন্তু দেখা যায়। সেম থাকে, সেম। সেম থাকে না, চটাকে চাঁদ তো হয় না স্যার, কিছুটা চাঁদ হয়। ভেজাল করে দেয়, তাই কিনা? কিছুটা নাসিক্য করে দেয়। স্যার জি জি, কিছুটা ওটা নাকের বলছি। মধ্যে মানে উচ্চারণ করা হয় চা আচ্ছা, এবার বোঝেন, এবার বোঝেন নাসিক্য মানে কি। নাসিক্য মানে যে সকল ধ্বনির উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস নাসারন্ধ্র দিয়ে নির্গত হয়, বইয়ের ভাষা বলছি আর কি, যেগুলো নাক দিয়ে বেরোয় আর কি। ঠিক আছে, সেগুলোকে আপনি কি বলেন? আপনি বলেন নাসিক্য। নাসিক্য। এখন এর তো নিজের কোনো উচ্চারণই নাই, তো সে বাতাস নাক দিয়ে বেরোচ্ছে না কান দিয়ে বেরোচ্ছে আপনি কিভাবে বুঝবেন? কিন্তু এর একটা ক্ষমতা আছে, এর ক্ষমতা হলো অন্যের উচ্চারণকে নাসিক্য করে দেয়া। যেহেতু সে অন্যের উচ্চারণকে নাসিক্য করে দিতে পারে, সেই জন্য তার আরেকটা নাম আছে, তাকে বলে অনুনাসিক। তবে আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে অনুনাসিক অবলিক নাসিক্য লেখার একটা প্রবণতা আছে। বুঝা গেল? কিন্তু অনুনাসিক এবং নাসিক্য দুটো এক কথা না। নাসিক্য হলো সে নিজে নাক দিয়ে বের হচ্ছে, অনুনাসিক হলো যে অন্যকে ঠেলে নাক দিয়ে বের করছে। আপনারা কি দুটোর পার্থক্য বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, আমি এখন আগাই। আমি আর আপনাদের 10 থেকে 15 মিনিট সময় নেব, নিয়ে আপনাদেরকে ছেড়ে দেবো। আপনাদেরকে ছেড়ে দেওয়ার তাগিদ আমার বেশি, কারণ আমি এখান থেকে অনেক দূরে যাব। ঠিক আছে, তো চলে। আমার একটা কোশ্চেন স্যার ছিল আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ ভাই বলেন, আমি আছি। স্যার নাসিক্যের মধ্যে নিয় এবং মূর্ধন্য এইটা ছাড়া দিল কেন? আচ্ছা, এই একটু খেয়াল দুইটা করেন। সংস্কৃত মনে হয়। না না, সংস্কৃত ইস্যু না। ঠিক আছে, দেখেন ওখানে খেয়াল করে ধ্বনির কথা লেখা আছে, বর্ণের কথা নাই। জি স্যার। তো একটু খেয়াল করে দেখেন, আমরা তো কিছুক্ষণ আগেই নকে বাদ দিয়ে দিছেন। দুটো নয়ের মধ্য থেকে যখন ধ্বনি কাউন্ট করবেন তখন তো একটা নকে ছেড়ে দেবেন, তাই জি কিনা? স্যার।
ঠিক একইভাবে উ এবং ইওর উচ্চারণের যে প্রভাব, সেই উচ্চারণের প্রভাব সেম। বোঝা গেল? এই কারণে যখন তাকে ধ্বনি হিসেবে দেখবেন তখন একটাকে বাদ দিতে হবে। পরিষ্কার? জি স্যার। ওকে। স্যার যেহেতু আমরা অক্ষরে যাচ্ছি তার আগে কি ওই মানে আমার প্রশ্নটা শেষ করতে পারি, ওই যেটা ছিল অর্ধ স্বরধ্বনির ব্যাপারটা নিয়ে না, আপনি স্যার? শেষ করতে পারেন না, কারণ অর্ধস্বর তখনই বুঝবেন যখন আপনি অক্ষর বুঝবেন। ওকে ঠিক আছে এই জন্য ধরে রাখা। আপনাকে ধন্যবাদ মনে রাখার জন্য। চলেন থ্যাংক আগাই। ইউ। ওকে স্যার। আচ্ছা, চলেন দেখা যাক অক্ষর জিনিসটা কি। আমরা প্রথমেই বলে নিছিলাম, দুঃখিত, অক্ষর হচ্ছে উচ্চারণের একক। অক্ষর কি? উচ্চারণের একক। অক্ষর থেকে সংজ্ঞাগত প্রশ্ন হতে পারে, জানতে চাইতে পারে যে নিঃশ্বাসের একক প্রয়াসে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে কি বলে? তাকে বলে অক্ষর। আমাদের শ্বাসাঘাত হয়। শ্বাসাঘাত কি বুঝে না। আপনি কখনোই যখন কোনো একটা ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি যোগ করেন, এই ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি যোগ করে আপনি যখন উচ্চারণ করেন, উচ্চারণকালে যতবার স্বরধ্বনির পরিবর্তন ঘটে, এক স্বরধ্বনি থেকে আপনি অন্য স্বরধ্বনিতে যান, ততবার আপনার একটা একটা করে শ্বাসাঘাত হয় এবং এর ফলে কি হয়, ওখানে একটা ফ্র্যাকশন তৈরি হয়, একটা একটা করে বিভাজন। এই কারণে বলেন যে নিঃশ্বাসের একক প্রয়াসে আপনি যতটুকু উচ্চারণ করতে পারেন সেটা হলো এক একটা অক্ষর। এবং এই নিঃশ্বাসের প্রয়াসটা নির্ধারণ করে কে? নিঃশ্বাসের প্রয়াসটা নির্ধারণ করে ওই শব্দের উচ্চারণে ব্যবহৃত স্বরধ্বনির সংখ্যা। চলেন আমরা একটু দেখি। যেহেতু অক্ষর এটা উচ্চারণ সংক্রান্ত বিষয়, এ কারণে কোনো একটা শব্দের অক্ষর নিয়ে কাজ করতে হলে সবার আগে সেই শব্দের উচ্চারণটা লিখতে হয়। ঠিক আছে? এখন উচ্চারণ লেখার সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। আমি এই মুহূর্তে আপনাদেরকে যাবতীয় বিষয় নিয়ে যাচ্ছি না। তো এই শব্দটার আমি যদি উচ্চারণ লিখি তাহলে আমি এটার উচ্চারণ কিভাবে লিখব? আমি এটার উচ্চারণ লিখব সমাবর্তন। উচ্চারণের এক এক কিছু নিয়ম আছে। যখন আপনি শটাকে এসএইচ এর মতো উচ্চারণ করবেন তখন তালব্য শ দিয়ে লিখবেন। উচ্চারণের সময় যেই যেই ব্যঞ্জনে আপনি থামবেন সেই সেই ব্যঞ্জনে অবশ্যই একটা, ওইসব ব্যঞ্জনের নিচে অবশ্যই একটা হসন্ত দেবেন। মনে রাখবেন, আপনি যদি উচ্চারণ লেখার সময় যথাযথভাবে হসন্ত দিতে পারেন তাহলে অক্ষরের ঝামেলা থেকে আপনি অনেকাংশে বেঁচে যাবেন। ঠিক আছে? বেশ কিছু নিয়ম আছে। যেমন ধরেন, শব্দ হলো জীবন। এই জীবন বানান আপনি লিখছেন দীর্ঘই দিয়ে, কিন্তু আমরা জানি, আমি বলছি যে রস্বই দীর্ঘ এগুলো বানান সংক্রান্ত বিষয়। যখন আপনি উচ্চারণ করবেন, বাংলায় হ্রস্ব স্বর দীর্ঘ স্বরের উচ্চারণে সেরকম পার্থক্য নাই। এ কারণে যখন আপনি উচ্চারণ লিখবেন তখন অবশ্যই আপনি রস্বইকার দিয়ে লিখবেন। আপনি কি বলেন? জীবন বলেন না তো, জীবন বলেন। যখন অটাকে আপনি ওর মতো করে উচ্চারণ করবেন তখন ওকার লিখবেন। যখন একে এর মতো করে উচ্চারণ করবেন তখন জফলা আকার লিখবেন। যেমন এক ভাই বলছিলেন ব্যাকরণ নিয়ে, আমি খেয়াল করছিলাম যে ব্যাকরণকে উচ্চারণ করলে ব্যাকরণ, দেখবেন আপনারা এইভাবে উচ্চারণ করেন। তো এই নয়ে আমি কেন হসন্ত দিছি? কারণ আমি চাই ওই জায়গায় আপনি থামেন। আমি যদি এই নয়ে হসন্ত না দিতাম, বা ধরেন আপনি হসন্ত না দিতেন, তাহলে আমি এটাকে উচ্চারণ হিসেবে পড়লে আমি এটাকে পড়তাম ব্যাকরণ। আমি কি বুঝাইতে পারলাম আমার কথা? যদি আমি চাই কোন জায়গায় কেউ থামুক উচ্চারণে, কোন ব্যঞ্জনে সে আঘাত করবে, থেমে যাবে, বাধাপ্রাপ্ত হবে, তাহলে অবশ্যই সেই জায়গায় আমি হসন্ত ব্যবহার করব। এই জায়গায় আপনি যদি দীর্ঘও ব্যবহার করেন তাহলে আপনাদের পর্যায়ের যে প্রশ্ন আসে সেই প্রশ্নে আপনি খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না। তাই এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলোতে আমি যেতে চাচ্ছি না। আমি চাই আপনারা শুধু হসন্তটা প্রপারলি দিতে পারছেন কিনা। ঠিক আছে? জি স্যার। তাহলে আমার নাম হলো তানিন। ঠিক আছে? এখন আমি যদি তানিন এভাবে লিখি, আমি কি উচ্চারণ ঠিক লিখছি? না। কেন ঠিক না লিখি নাই? স্যার, হয়ে যাবে তানিন। লাস্টে। হ্যাঁ, এখন যদি আমি এখানে এটাকে যদি উচ্চারণ বলি তাহলে আমার নাম হলো তানিন, কিন্তু আমার নাম তো তানিন না, আমার নাম তানিন। জি স্যার। তাই কি না? জি স্যার। তাহলে হসন্ত দিতে পারলে আপনার উচ্চারণে সুবিধা হবে, মানে আপনি বেঁচে যাবেন। কিভাবে বাঁচবেন চলেন দেখা যাক। উচ্চারণ থেকে আপনার পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হলো অক্ষর থেকে, যে এই শব্দে কতটি অক্ষর আছে। আমি আপনাদেরকে প্রথমে ব্যাকরণিক প্রক্রিয়াটা শিখাই। আমার ধারণা টেকনিক আপনারা কম বেশি সবাই জানেন। ঠিক আছে? তো চলেন, ব্যাকরণিক প্রক্রিয়া হলো শব্দটা লিখে এই শব্দের বর্ণগুলোর মধ্যে আপনি কোথায় কোথায় স্বরধ্বনি ব্যবহার করছেন সেটাকে ফাইন্ড আউট করতে হয়। এই শয়ে কোনো স্বরধ্বনি আছে?
নো স্যার। আছে ভাই, যখন আপনি কোনো আছে একটা স্যার, ব্যঞ্জনে হসন্ত আছে, দিচ্ছেন না তখন স্যার ওখানে অ একটা আছে। হচ্ছে। জি স্যার, তারপরের ময়ে একটা আ আছে, আ আছে। বয়ে একটা অ আছে, রয়ে জি কিছু নাই, তয়ে একটা ও আছে, তাই জি তো? স্যার, তাহলে জি এই স্যার, শব্দটাতে আপনি স্বরধ্বনি ব্যবহার করছেন 1 2 3 4 বার, তার মানে অবশ্যই এখানে অক্ষর আছে কয়টা? 4টি। 4টা। বোঝা গেল? আপনাদের এই পরীক্ষায় প্রশ্ন কি সমাবর্তন কি আসে? এইভাবেই আমরা বের করবো পরীক্ষার সময়? আচ্ছা, এইটা একটু পরে বুঝবেন। হ্যাঁ, কে একজন প্রশ্ন করছিলেন? স্যার জি ওই স্যার, ওই যে স্যার সমাবর্তনটা তো সমাবর্তন মানে পরীক্ষার সময় এমনি নর্মালি থাকে, আপনি স্যার এটাকে যেভাবে ভাঙলেন এটা কি হুম। আমাদের ওইভাবে ভাঙতে হবে? ভেঙে না তারপর না, হচ্ছে যে মানে স্বরবর্ণগুলা ফাইন্ড আউট করতে হবে এরকম নাকি? আপনি শোনেন, আমি আপনাদেরকে এটাতে নিয়ে এই পদ্ধতিটি শেখাচ্ছি কারণ এর পরে একটা ধাপ আছে। এইটা যদি আপনারা জানেন দেন পরের ধাপটা আপনারা সফলভাবে বের করতে পারবেন। কিন্তু যদি আপনাদের পরীক্ষায় আপনাদেরকে বলে যে এর অক্ষর সংখ্যা কত, তাহলে এই যে প্রচলিত যে টেকনিকটা আছে, আমার ধারণা টেকনিকটা আপনারা সকলে জানেন। ওই যে বাংলিশ লিখে না, বাংলিশ ছেলেপেলে কি করে, আমার টেকনিক খুব একটা ভালো লাগে না, কিন্তু ভালো লাগা মন্দ লাগা কাজ না, নাম্বার পাওয়াটা ফ্যাক্ট। তো এইভাবে নাম্বার পাওয়া যায়। তো সমাবর্তন লিখে দেখে কতবার ভাওয়েল ইউজ করছে, ঠিক আছে? তো জি স্যার, যতবার ভাওয়েল ইউজ করে ততটা অক্ষর বলে দেয়। পরিষ্কার? স্যার এটা তো জানতাম না আমরা। না, এটা স্যার, এটা আপনারা তাহলে নতুন আসছেন, মানে এই স্যার সেক্টর। ওই যে স্যার সমাবর্তন ওই বানানটা মাইন্ড করবে স্যার, ওই মটা মাইন্ড করবে স্যার, মর পর আকারটা হয়নি বানানে। ও, বার্তন জি হয়ে গেছে স্যার, না? থ্যাংক ইউ জি রে ভাই, স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। চলেন আমরা আগাই। জি স্যার, তাহলে এটা হলো অক্ষর কাউন্টিং সিস্টেম। কেন আমি আপনাদেরকে এভাবে শেখাতে চাচ্ছি, কারণ এর পরের যেটা সেটা ব্যাংকে সহসা আসে না, বিসিএস এ বেশি পাওয়া যায়, কিন্তু কখনো কখনো ব্যাংকেও আসছে। কি আপনাদের কাছে জানতে চায়? অক্ষর বিশ্লেষণ। ঠিক আছে, এই শব্দটার অক্ষর বিশ্লেষণ করেন, অর্থাৎ প্রতিটা অক্ষরকে আলাদা আলাদা করে দেখান। তো অক্ষরগুলো আলাদা করতে হয় কিভাবে? আপনি প্রথম ব্যঞ্জন থেকে বা প্রথমটাকে থেকে শুরু করবেন, পরবর্তীতে আপনি ততক্ষণ পর্যন্ত একটার মধ্যে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী স্বরধ্বনি যুক্ত ব্যঞ্জন না পাওয়া যায়। আবার বলছি, ধরেন আমি এই স থেকে জার্নি শুরু করব, স নিজে একটা স্বরধ্বনি আছে স এর, আমি এই অক্ষরের মধ্যে কতটুকু রাখতে পারবো? পরবর্তী ব্যঞ্জনকে রাখতে পারবো যদি তার মধ্যে স্বরধ্বনি না থাকে, কিন্তু পরের ব্যঞ্জনটা থেকে স্বরধ্বনি আছে, জি স্যার। তাহলে তার আগে বিভাজন হয়ে যাবে, তার আগে আমার একটা অক্ষর। এবার ম থেকে কাউন্ট করা শুরু করব, পরের ব্যঞ্জনটাতে দেখবো সেটাতে স্বরধ্বনি আছে কিনা। আছে? জি স্যার। তাহলে জি স্যার, পরবর্তীটা হলো মা। তারপরে আমি ব থেকে ধরবো, দেখবো পরেরটাতে স্বরধ্বনি আছে কিনা। আছে রয়ে? না না স্যার। স্যার, নাই, কিন্তু তারপরেরটাতে আছে। জি স্যার। জি স্যার আছে। তাহলে আবার এখানে বর একটা হবে, ত থেকে ধরবো, তারপরটাতে তো নাই, না। এরপরে তো শব্দই শেষ। তাহলে এই হলো বিশ্লেষণ। এটা আপনি কখন করতে পারবেন? যখন আপনি এই জিনিসটা লিখতে পারবেন। আমি কি ও, বোঝাতে পারছি? জি এই স্যার, জন্য ক্লিয়ার। আপনাদেরকে এই ধাপটা শেখানো। পরিষ্কার ভাই? জি স্যার, জি স্যার, পরিষ্কার, খুব স্যার ভালোভাবে এটা কি বুঝেছি। সিলেবাল যেটা, এটা কি সেটা? হ্যাঁ রে ভাই, যেটাকে আপনি ইংরেজিতে সিলেবাল বলেন সেটাকেই বাংলায় অক্ষর বলে। ঠিক আছে, হ্যাঁ। তো চলেন কাইন্ডলি আমরা, যদি আরেকবার একটু রিপিট করতেন ওই হ্যাঁ জায়গাটা। আরেকবার আমরা অন্য আরেকটা শব্দ নিয়ে ট্রাই করি না? আপনাদের স্যার। পরীক্ষায় আরেকটা লম্বা চওড়া শব্দ আসছে। একটু বিশ্লেষণ করেন। আপনাদের পরীক্ষায় আরেকটা শব্দ আসছে, নাতিশীতোষ্ণ মণ্ডল। ঠিক আছে, বিশাল শব্দ কিন্তু। তো চলেন নাতিশীতোষ্ণ মণ্ডলটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি চাই আপনারা আর যাই করেন, বানান ভুল করেন সমস্যা নাই, কিন্তু হসন্তটা সঠিক জায়গায় দেন। তাহলে এইটার বানানটা, উচ্চারণটা এরকম, নাতিশীতোষ্ণ মণ্ডল, তাই কি না? ইয়েস স্যার। ওকে, তাহলে নয়ের সাথে আ আছে, তয়ের সাথে ই, শয়ের সাথে ই, তয়ের সাথে ও, স খালি, এখানে ও, এখানে অ, এখানে নাই, এখানে ও। এইবার 1 2 3 4 5 6 7, এখানে অক্ষর সংখ্যা 7টা। ইংলিশে লিখলেও সেভাবেই হবে। এইবার যদি অক্ষর বিশ্লেষণ করতে হয়, ন থেকে শুরু করব, নয়ের পরের যে ব্যঞ্জন তার সাথে স্বরধ্বনি আছে না? জি স্যার আছে। তাহলে নয় আকারে একটা। এরপরে ত, এর পরে শয়ে স্বরধ্বনি আছে, তাহলে শয়ে পর্যন্ত আর যেতে পারবো না, তিতেই থামতে হবে। শি জি থেকে স্যার, পরে ততাতে স্বরধ্বনি আছে, শীতে থামতে হবে।
তো থেকে শটাকে নিতে পারবো, কারণ এতে স্বরধ্বনি নাই, কিন্তু পরেরটাতে আছে, ময়ে আছে, নয়ে নাই। দুঃখিত। জি স্যার। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হলো, যখন অক্ষর বিশ্লেষণ দেয় তখন শব্দটা ছোট দেয়, যখন অক্ষরের সংখ্যা জানতে চায় তখন শব্দটা বড় দেয়। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে এই হলো অক্ষরের সংখ্যা এবং বিশ্লেষণের জায়গা। আর কি খেয়াল করেন, শব্দ হলো চাই। বলেন তো এই শব্দটাতে স্বরধ্বনি আছে কয়টা? স্যার হ্যালো? দুইটা। দুইটা আছে। বলছিলাম এই চাইয়ের মধ্যে দৃশ্যমান স্বরধ্বনি আছে কয়টা? দুইটি। স্যার দুইটা দৃশ্যমান। কিন্তু আপনাদের মনে পড়ে কিনা এটা একটা যৌগিক স্বর না, বলেন তো? জি স্যার, যৌগিক স্বর। আপনি একসাথে যখন উচ্চারণ হয়। একে উচ্চারণ করেন তখন কি আপনি এটাকে চা আলাদা ই আলাদা উচ্চারণ করেন? না স্যার, একসাথে উচ্চারণ। একসাথে উচ্চারণ করেন। তাহলে বলেন তো এই শব্দটাতে অক্ষর আছে কয়টা? স্যার অক্ষর একটাই। একটা। শব্দটা অক্ষর একটা। এতটুকু স্যার। বুঝেছেন আপনারা? জি স্যার। এখানে পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে, কিন্তু পরের যে রস্যই, এই রস্যইয়ের স্বরধ্বনির একটা বৈশিষ্ট্য আছে। স্বরধ্বনি উচ্চারণকে যতদূর খুশি প্রলং করার সুযোগ দেয়। আপনি চা বলে টান দেন, দেখেন কেউ আপনাকে থামাবে না। কিন্তু আপনি যখন চাই বলেন তখন কিন্তু আপনি চাই বলে টান দেন না। তার মানে এই জায়গার রস্যইয়ের উচ্চারণটা অনেকটা এরকম। জি স্যার। বুঝতে পারছেন আপনারা আমার কথা? জি জি জি। এটা ঘটে কখন? যৌগিক স্বরগুলোর ক্ষেত্রে দ্বিতীয় যে স্বরধ্বনিটা, এই ভূমিকায় রস্যই, রস্য উ, এ এবং ও এরকম হসন্ত রূপে এদেরকে পাওয়া যায়। বোঝা গেল? তখন এই স্বরধ্বনিটা আলাদা করে নিজে কোনো অক্ষর তৈরি করতে পারে না। এই স্বরধ্বনিটা উচ্চারণকে প্রলং করতে পারে না। অর্থাৎ একটা একক স্বরধ্বনির যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, যে সক্ষমতা থাকে, যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রে দ্বিতীয় স্বরটা অনেকটা এরকম হসন্ত যুক্ত হওয়ায় তার অনেক চারিত্রিক বৈশিষ্ট্য ফুলফিল হয় না। এই কারণে ওই জিনিসগুলোকে পূর্ণ স্বরধ্বনি না বলে তাদেরকে অর্ধস্বর বলে। কি বলে? অর্ধস্বর। তাহলে আমাদের যে ভাই অর্ধস্বর নিয়ে প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তরটা। স্যার আমি শিখন। জি স্যার, আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ শিখন ভাই। তাহলে এবার আমরা আবার একটু সামনে আসি। থ্যাংক ইউ। আমাদের অক্ষর থেকে আর একটা প্রশ্ন করে, এটাই আমাদের আজকের শেষ আলোচনা। এরপরে আমি আর আপনাদের খুব বেশি প্রশ্ন আজকে নেব না। আমি বিশ্ববিদ্যালয়ের অক্ষরটা একটু যদি বলে দিতেন। বিদ্যালয় বের করি, বিশ্ব আপনি নিজে দুইটা বের করে নিয়েন। ঠিক আছে? খেয়াল করে দেখেন, বিদ এটা একটা রস্যই, দা একটা, লয় একটা, তাই কি না? যে ভাই বলেছিলেন এর সাথে যদি বিশ্ব অ্যাড করেন তাহলে আরো দুইটা, আরো দুইটা, তাহলে টোটাল 5টা। এগুলো পরীক্ষার প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা করার যুক্তি আছে। তো আমি একটু শেষ করি ভাই, আমাকে বের হতে হবে। আমি একটু শেষ করি এবং আজকের যত প্রশ্ন আপনাদের মনে জমবে আপনারা দয়া করে সেগুলো জমায় রাখবেন। আগামী দিন ইনশাআল্লাহ আমরা এখান থেকে আগাবো, কিন্তু আমি এইটা শেষ না করে বেরোতে পারছি না। ব্যাপারটা হলো পরবর্তী প্রশ্নটা আমাদের কেমন? পরবর্তী প্রশ্নটা হলো অক্ষরের শ্রেণী নিয়ে। আমাদের কাছে জানতে চাইতে পারে অক্ষরের শ্রেণী। এবার অক্ষরের শ্রেণীটা হয় কিসের ভিত্তিতে? অক্ষরের শ্রেণীটা হয় অক্ষরটার উচ্চারণটা দীর্ঘায়িত করা যায় কিনা তার উপরে ভিত্তি করে। খেয়াল করে দেখেন, এই যে না না বলে আপনি টান দেন, আপনাকে কেউ আটকাবে না। কেন আটকাবে না? আমরা বলেছিলাম যে স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো সে উচ্চারণকে প্রলং করতে পারে। তো যে সকল অক্ষর স্বরধ্বনি দিয়ে শেষ হয়, অর্থাৎ যে সকল স্বরান্ত অক্ষর আছে, স্বরান্ত মানে কি? যার অন্তে স্বর আছে, এই স্বরান্ত অক্ষরগুলো প্রলং করা যায় এদের উচ্চারণকে। এই কারণে এই ধরনের অক্ষরকে বলা হয়ে থাকে মুক্তাক্ষর। এটাকেই আবার বলা হয়ে থাকে স্বরান্ত অক্ষর। কেন? কারণ এদের উচ্চারণটা মুক্ত, খোলা, যতদূর খুশি ততদূর টানা যায়। ঠিক আছে? কিন্তু এই যে যেগুলো হসন্ত দিয়ে শেষ করছেন,
ঠিক আছে? এই হসন্তের উচ্চারণগুলো খেয়াল করে দেখেন, এদের প্রত্যেকের শেষে একটা করে ব্যঞ্জন আছে, এবং এই ব্যঞ্জনগুলো এদের সাথে কোনো স্বরধ্বনি নাই, দ্যাটস ওয়াই ওখানে গিয়ে আপনাকে থেমে যেতে হচ্ছে। এগুলো উন্মুক্ত না, এই স্বরান্ত অক্ষরগুলোর মতো ব্যঞ্জনান্ত যে অক্ষর যাদের অন্তে ব্যঞ্জন আছে তাদের উচ্চারণে থেমে যেতে হয়। এই কারণে এই ধরনের অক্ষরকে বলা হয়ে থাকে বদ্ধাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে বলেন তো অক্ষর কয় প্রকার? 2 প্রকার। স্যার অক্ষর 2 প্রকার। অক্ষর 2 প্রকার। মুক্তাক্ষর, জি যেটা মুক্তাক্ষর সেটাই স্বরান্ত অক্ষর। জি স্যার, বদ্ধাক্ষর, যেটা বদ্ধাক্ষর সেটাই ব্যঞ্জনাত্মক। ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত। তো এই হচ্ছে আপনাদের আপাত দৃষ্টিতে, আমার দৃষ্টিতে যতটুকু আপনাদের কাছে ব্যাংকের জন্য পাঠযোগ্য মনে হয়, কিন্তু মনে রাখতে হবে শিক্ষার কোনো শেষ নাই। তো এই হীরক রাজার মতো বলতে চাই না শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা, তাই যতটুকু শিখতে পারি ততটুকু শিখে যাই। ঠিক আছে? তো জি স্যার, আপনারা অবশ্যই। পড়াশোনা করবেন, আশা করি আপনারা আগামী দিন আমাকে বেশ কিছু প্রশ্ন করবেন যাতে করে স্যার হ্যাঁ স্যার ক্লাসের শুরুর দিকে একটা কথা বলছিলেন, সেটা আমি শেষে বলবো বলে আর কথাটা বলিনি। হ্যাঁ আদিল ভাই বলেন। জি স্যার। স্যার আপনি বলছিলেন যে ওই যে আমাদের যে বইয়ের কথা বলছিলেন, যে বাংলা যে গাইড বই থেকে পড়ার জন্য যে টপিক গুলো, এমসিকিউ গুলো, এখন স্যার গাইড বই আছে সবগুলো টপিক কি পড়বো, নাকি স্যার আপনি কোনো সিলেক্ট করে দিবেন যে এই টপিক গুলা আমরা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলা দেখবো আর কি, যে কোনো মানে শুধু ব্যাংক না সবগুলারই? হ্যাঁ, কিছু টপিক আছে যে টপিকগুলো খুব বেশি পুনরাবৃত্তিমূলক টপিক। আপনাদের আমি একটু লেকচার শিটটা দেখি, একটা মিনিট সময় দেন আমাকে। আপনাদের লেকচার শিটের এই 1 নাম্বার পৃষ্ঠায় একদম শুরুতে, আমার ধারণা আপনাদের কাছে লেকচার শিট আছে, এই 1 নাম্বার পৃষ্ঠায় আমি চেষ্টা করেছি আপনাদের কোন টপিকগুলো ফ্রিকুয়েন্টলি আস্কড, কোন টপিকগুলোকে বারবার আমাদের পরীক্ষায় পাওয়া যায় সেগুলোকে সিরিয়ালের ভিত্তিতে রাখতে। তো অন্তত আপনারা এখানে যারা আছে তাদেরকে একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো ভাই আজকের মতো আমি বিদায় নেই, আমি দুঃখিত আজকে আপনাদের সাথে আর কথা বলতে পারছি না। আপনাদের সাথে ক্লাসে থেকে আমি খুবই আনন্দিত, আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মাহমুদ ভাই, আলামিন ভাই বলেন। স্যার আপনি কি আমাদের বাংলা ক্লাস নেবেন? আমি যদি সুযোগ পাই তাহলে আমি আসবো ইনশাআল্লাহ। আমি একটা স্যার, ওই যে হ্যাঁ, আমাদের শীটের বাইরে কি আদার্স কোনো বই কিনতে হবে নাকি শুধু শীট পড়লেই হবে? দেখেন ভাই আপনাদের উদ্দেশ্যটা বুঝতে হবে। আমাদের উদ্দেশ্য নাম্বারটা এনশিওর করা। এই নাম্বার এনশিওর করার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পড়তে হবে। এখন এই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আমি যদি আমার শীটের মধ্যে বা আমাদের বাংলা শীট যেটা আছে এটার মধ্যে আমরা যদি যাবতীয় কোশ্চেন অ্যাড করতে চাইতাম, শীটের সাইজ এতটাই বড় হয়ে যেত আপনারা ভয় পেয়ে যেতেন। এই কারণে আমরা চাইলেও ব্যাংকের বাইরে কোনো প্রশ্নটার মধ্যে অ্যাড করতে পারিনি। আপনারা আলাদা করে এই মুহূর্তে নতুন করে কোনো বই আপনাদেরকে কিনতে আমি সাজেস্ট করব না। যদি আপনাদের বাসায় কোনো গাইড বই থাকে তাহলে দয়া করে ওই গাইড থেকে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। তো ভাইরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু থ্যাংক আলাইকুম, ইউ আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। অবশ্যই স্যার, অবশ্যই। জি, ওয়ালাইকুম আসসালাম। এই তানিম, আমি বেরোলাম। হ্যাঁ, তোমাদের সাথে আমার আর কোনো গল্প নাই, আমি আর তোমাদেরকে চিনি না। আমার বউ বাচ্চা কিছুক্ষণের মধ্যে রিপোর্ট করবে। বাংলা ক্লাস পাঠিয়ে হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের এখন জাস্ট মিনিট ভাই, 1 মিনিট। ভাই পেইডদের জন্য যে কি কোনো সিক্রেট গ্রুপ খোলা হয়েছে? বুঝতে পারিনি ভাই। যারা পেইড করেছে তাদের জন্য কি সিক্রেট গ্রুপ খোলা হয়েছে? খোলা হবে বলে বলছিলেন, হ্যাঁ, আপনাদের সিক্রেট গ্রুপ তো আছে ভাই। কিন্তু আমি অ্যাড নাই তো। আপনি এর না, আপনার কি ফুল পেড করা আছে? জি, আমি আজকে করলাম। আচ্ছা, আজকে করেছেন, সমস্যা নাই, আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আপনি পেজে ইনবক্স করবেন, আপনাকে অ্যাড করে দেবে। হ্যাঁ, আপনার কার্যক্রম ফেসবুক পেজ? কমপ্লিট করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেজে, টার্নিং পয়েন্ট জবের পেজ। ওকে ওকে, আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল জি ভাই। যে আপনাদের নেটওয়ার্ক ইস্যু মনে হচ্ছে, মাঝে মধ্যে স্ক্রিন একটু ঝামেলা করলো বা সাউন্ড আসতে ঝামেলা করলো, একটু যদি আমাদের সমস্যা দেখতেন। না, আগে নিজেরটা দেখতে হবে ভাই, আগে অন্যের দোষ দেওয়া যাবে না। এখানে অলমোস্ট আমারটা ক্লিয়ারই ছিল, আর 2-1টার জন্য বললাম।
না না, অলমোস্ট সবার 100 ক্লাস অন্যান্য ক্লাস দিন ক্লাস করতেছে, লাইভ করছি তো চলতেছে। হচ্ছে যে আজকের ক্লাসটার ভিতরে একটু ডিস্টার্ব আমার হয়েছে, আমার আমাদের এখান একটা থেকে প্রশ্ন হয়েছে। ছিল। আজকের ক্লাসটা আসলে একটু আমার সমস্যা হয়েছে, প্রশ্নটা হচ্ছে মেবি যে আপনাদের ওখানে সমস্যা ছিল, আহ, আমাদের সবার তো ক্লাসের সমস্যা হওয়ার কথা না লিঙ্কটা একসাথে। সবসময় কোথায় দেওয়া হয়? মানে আজকে আমি লিঙ্কটা পেতে আমাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হয়েছে, মানে লিঙ্কটা নর্মালি কোথায় পাবো? টেলিগ্রামে পাবো নাকি না, ফেসবুকেই পাবো? ভাই আপনারা যে বলছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন না, সেটা কি খুলছেন? আমাদের যদি একটা রহমতুল্লাহ ভাই হোয়াটসঅ্যাপ আছেন? গ্রুপ থাকতো তাহলে আমরা একটু নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারতাম, পড়ালেখার প্রোগ্রেসিভ ওয়ে বা কার কি অবস্থা একটু জানতে পারতাম, এটা আমাদের জন্য একটু হেল্প হইতো। রহমতুল্লাহ ভাই কে আছেন? না, উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। মেবি। না, আজকে নেটওয়ার্ক ইস্যু ছিল অনেক আচ্ছা, খানি, এইখানে আপনাদের ওখান হচ্ছে থেকে আমি ছিল যেটা কিনা কে বলতে জানি, চাই, আমরা জানি। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, কিন্তু আজকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু কোনো লিংক দেওয়া হয় নাই। টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া হবে না, আপনাদের ফেসবুক গ্রুপে লিংক দেওয়া হবে, হ্যাঁ ওইখানটায় পাবেন। আর ও আপনারা আচ্ছা ভাইয়া, ভিডিওটা আমার কোথায় স্যার, আপলোড আপনার করেন? একটা ভাইয়া আছে স্যার। আপনি একটু আমাদের সাথে ভালোভাবে কথা বলেন। আমাদের কিছু কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আপনাকে ভালোভাবে করতে হবে তো, তাই না? হ্যালো, হ্যাঁ একবার করুন প্লিজ। জি, কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করেন আপনি। আমাদের যে যে গ্রুপটাতে আপনারা রেকর্ডেড ভিডিও গুলো আপলোড করেন, একটু হ্যাঁ কাইন্ডলি দেখিয়ে দেবেন কোন গ্রুপে, হ্যাঁ অবশ্যই। স্ক্রিন শেয়ার করে। আমার একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই তো? জি জি, শিওর। এই যে আপনাদের গ্রুপ, এটা রেকর্ড দেওয়া হয়েছে, এটা আপলোড করা হবে পরে। এই যে আপনাদের এই যে ক্লাসটার লিংক পান না অনেকে, হ্যাঁ এই গ্রুপে আসবেন, এখানে দেখেন ফিচার নাম, প্রিভিয়াস ক্লাসটা কোথায় আছে আপনি সেটা দেখান নিচে স্ক্রল রেকর্ডেড করেন, একটু নিচে স্ক্রল করলেই আছে। নায়িকা ভাই, আমি দেখেছি। এই যে এই ক্লাসটা কিসের, এটাই তো ওয়ান। ও এইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ক্রল করে দেখতেই তো হয়, নিচে তো অনেকগুলো ক্লাস নেই। ওকে, ঠিক, ধন্যবাদ ভাই, অসংখ্য ভাই ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে? না না হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়নি ভাই, আপনাদের মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া হবে, একটু টাইম লাগবে। সকল কার্যক্রম গুছিয়ে ওটা খুলে দেওয়া হবে, হ্যাঁ ওটা 4 থেকে 5 দিনের মধ্যে খুলে আপনাদের। ভাইয়া একটু তাড়াতাড়ি হলে আমাদের উপকার হয়, ঠিক আছে? একটু হেল্প করেন। ভাই এক্সামের বিষয়ে একটু বলেন। হ্যাঁ, এক্সামের সিস্টেম হচ্ছে আপনাদের এই গ্রুপেই আমরা ক্লাসের 20 মিনিট আগে আমরা লিংক দিব, হ্যাঁ ওই লিংকে ক্লিক করলে আপনার এক্সাম গুলো দিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোন টাইমে কোন লেকচারের উপরে ক্লাস হবে আচ্ছা যেমন আপনাদের হচ্ছে যদি আজকে লেকচার 2 এর উপরে ক্লাস হয়, সাপোজ বাংলার যদি 2 এর উপরে ক্লাস হয়, তাহলে আজকে এক্সাম হবে 1 এর উপরে। লাইক নেক্সট যেদিন আপনাদের বাংলা ক্লাস হবে, বাংলার 2 ক্লাস হবে, ওই দিনকার হচ্ছে আপনাদের বাংলার 1 এর উপরে পরীক্ষাটা হবে, ক্লাস টেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আর টেস্ট আছে, প্লাস হচ্ছে মান্থলি যে টেস্টগুলো আছে এগুলো আমরা রুটিন ওয়াইজ নেব। যেহেতু এটা জি ক্লাসের সাথে সম্পৃক্ত, তাই এটা আলাদাভাবে দেওয়া সম্ভব না, এটা ক্লাসের সাথে সমন্বয় করে চলতে থাকবে, ধারাবাহিক। হ্যাঁ, রিটেন টেস্টটা কিভাবে নেবেন ভাই? রিটেন টেস্টটা যখন নেব আপনি দেখতে পাবেন হচ্ছে এটা আপনারা ওই আমি আপলোড করে দিব, যেরকম হচ্ছে এমসিকিউ পরীক্ষা দেন ওইখানে হচ্ছে আপলোডিং সিস্টেম আছে, কোশ্চেনটা ওইখানে থাকবে, আপনারা রিটেন লিখবেন, লিখে আবার ওইখানে স্ক্যান করে বা আপনারা ইমেজ করে ওইখানে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আমরা এখান থেকে এক্সাম কন্ট্রোলারের কাছে দিয়ে দেব, এক্সাম কন্ট্রোলার খাতা দেখে আবার আপনাদের মেইল করে দিবে। ভাই মেইল আমি এই প্রাইভেট গ্রুপটাতে অ্যাড নাই। জি, আমি এই প্রাইভেট গ্রুপটাতে অ্যাড নাই। অ্যাড না থাকলে আমাদের পেজে ইনবক্স করবেন, হ্যাঁ টার্নিং পয়েন্ট পেজ আছে, এই পেজে ইনবক্স করলে আপনাকে অ্যাড করে দিবে। ভাইয়া জি ভাইয়া হ্যাঁ আপু বলুন, হ্যালো। শুনতে পাচ্ছি। উনি হয়তো শুনতে পাচ্ছে না। আমাদের আচ্ছা ভাইয়া, ক্লাসের কি প্রশ্ন ব্যাংকের ব্যাপারটা একটু স্কেজুল আছে বলেন। ভাই? প্রশ্ন ব্যাংকের ছবিটা একটু মনে হয় দেননি, ভুলে গেছেন কিনা। টেলিগ্রাম গ্রুপে দিলে হতো না, হ্যালো, ফেসবুক গ্রুপে পোস্টগুলো হারায় যায় এজন্য। হ্যাঁ, বিআইবিএম এর কোশ্চেন ব্যাংকের একটা কভার পেজটা যদি একটু দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কোনটা বা কি। এটা ভাই এমসিকিউটা কিনবেন অ্যাপ্লিকেশন, হ্যাঁ এমসিকিউ। ভাই ক্লাস রুটিন আছে কি? জি ক্লাসের রুটিন আছে কি? হ্যাঁ, ক্লাসের রুটিন গ্রুপে দেওয়া আছে ভাই, চেক করবেন। এই যে আমি অ্যাড নাই তো ওই জন্য কিছুই আমি বুঝতে পারছি না। অ্যাড নাই, অ্যাড হবেন ভাই, পেজ ইনবক্স করবেন, অ্যাড করে দিবেন।
হ্যাঁ আচ্ছা ভাই, এমসিকিউ আমার প্রশ্নটা একটু কোশ্চেন ব্যাংক দেখেন। যেটা ওইটা কততম এডিশন এরকম কিছু আছে নাকি যে বললেই হবে মানে? কোন একটা এডিশন নিলেই হবে, তবে আপডেটটা নেওয়া ভালো। ভাইয়া জি ভাই, আমি বিএম আপডেট এর করে আমি নিয়েছি। হচ্ছে রিটার্ন প্লাস এমসিকিউ আগে থেকে কিনেছি আমি ভাইয়া। জি জি, আমি তো এটা এটা আমিও আগে থেকে করছি। কিনে নিয়েছি। আচ্ছা, ওখান থেকে এমসিকিউ পার্টটা পড়ে ফেলবেন, হ্যাঁ। হ্যাঁ, আপনারা ভাই তো পৃষ্ঠা নিতে দিবেন প্রথম 100 আম- পৃষ্ঠা পর্যন্ত, আমরা কি এখান থেকে ফলো করবো সেটা? ভাই আহ, আমি একটা কথা বলতাম। আমি হলে আমি সুবিধা একটা কথা বলি ভাই, আমিও একজন স্টুডেন্ট, আমারও হচ্ছে এমসিকিউ প্লাস রিটেনটা কেনা ছিল। তো হুম, জি বেশ জি কয়েকবার হচ্ছে কি আসলে সবাই বলতেছিল যে আসলে 1 থেকে 100-তে কোন কোন গুলা আছে, কোন কোন গুলা আছে। তো হুম, এই হ্যাঁ ভাই। জিনিসগুলো তো আসলে এই উপকারটুকু আমরা কারো থ্রুতেই পাচ্ছিলাম না। তো আমি নিজে হুম। পার্সোনালি হচ্ছে আজকে নীলক্ষেত গিয়ে যেটা শুধুমাত্র এমসিকিউ সেটার ইন্ডেক্সকে ছবি তুলে নিয়ে এসেছি, এবং এটা হচ্ছে আমি এই চ্যাট বক্সে দেখেন যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমি হচ্ছে ওই গ্রুপে পোস্ট করে দিব না। আপনারা যে যে বই কিনে থাকেন, এখানে 1 থেকে 100-র মধ্যে যে যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা হুম সেই হুম। পাবলিক বইয়ের সাথে মিলিয়ে পড়ে ফেলেন। হ্যাঁ ভাই, ভালো হয় আসলে, গ্রুপে একটা পোস্ট করে দেন। ধন্যবাদ ভাই, বুঝতে অসংখ্য পারলেন? ধন্যবাদ, খুবই হেল্পফুল ধন্যবাদ ভাই, এটা। অবশ্যই। আমি আপাতত এই চ্যাটেও দিয়েছি, চাইলে আপনারা এখান থেকেও সেভ করে নিতে পারেন। চ্যাটে আমি দেখতে পাচ্ছি না ভাইয়া, আপনি একটু কাইন্ডলি ওখানে দিয়ে দিন। আচ্ছা, আমি এটা পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই। আপনাদের যে গ্রুপ আছে এখানটা পোস্ট করে দিচ্ছি, ভাইয়া যেটা দিয়েছে এটা পোস্ট করে। জি ওকে, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, পাবেন। এটা ভালো হয়। ওকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার একটা জিনিস ভাইয়া, কথা, আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, ভাইয়া বলুন। একটা জিনিস আমি হচ্ছে গ্রুপের পোস্টের থ্রুতে জানতে পারলাম আর কি। বেশ কয়েকজন হচ্ছে কোর্স আউটলাইনের বইটাও পেয়েছে, বাট আমরা অনেকেই হচ্ছে ইভেন্চুয়ালি আমিও আসলে কোর্স আউটলাইনের বইটা পাইনি। কোর্স আউটলাইনের বইটা পাননি না? জি ও আচ্ছা আচ্ছা, প্রথম দিকে যাদেরকে পাঠানো হয়েছে ওই সময়টা সম্ভবত প্রিন্ট হয়ে আসতে কিছুটা প্রবলেম হয়েছিল, ওগুলো তো কিছু একটা তথ্য মিসিং করছিল, হ্যাঁ, এই জন্য হয়তো ওরা পাঠায়নি। আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে সম্ভবত গ্রুপে, পিডিএফ কি পেয়েছেন ওটা? হ্যাঁ পিডিএফ পেয়েছি। আমি যদি হচ্ছে মিরপুরের ওই সাইডে যাই, কখন আপনাদের অফিসে গেলে কি কোর্স আউটলাইনের বইটা কালেক্ট করা পসিবল? পসিবল ভাই, আপনি আসবেন, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওকে ভাই, এই ভাইয়া, ক্লাসগুলো আল্লাহ হাফেজ। টেলিগ্রামে দেওয়া যায়? জি ভাই। ক্লাসগুলো কি টেলিগ্রামে দেওয়া যায়? না, ক্লাস এটাই বলতে ফেসবুকে আমি যদি আপনাদের পুরোনো সেটটা দেখাই আপনারা বুঝতে পারবেন। আমরা আপনাদের কাছে স্ক্রিনটা শেয়ার করলাম, দেখেন, জি কারণ এটা আপনাদের অবশ্যই জানা উচিত। জি জি, অবশ্যই। আচ্ছা, ক্লাস রেকর্ড সাউন্ড হচ্ছে তার, কারণ এই ক্লাসগুলো যখন 5 থেকে 7টা বা 10টা 30টার মতো হয়ে যাবে আপনারা খুঁজে পাবেন না ক্লাসগুলো, সেজন্য একটা সলিউশন অবশ্যই দরকার। যেমন ব্যাচ নম্বর 9 যদি যাই কিংবা আগের ব্যাচেও যদি যাই, এখানে সব একটা গুগল ড্রাইভ খুলে আপনাদের ইম্পর্টেন্ট যত ডকুমেন্ট এখানে আমরা আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, একই সাথে হচ্ছে এরকম একটা লিস্ট করে দিচ্ছি। আমার স্ক্রিন সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওকে, অল রেকর্ড লিস্ট, এখানে রেকর্ডের লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লিক করলেই আপনি যে এই ভিডিওটা দরকার আপনি এই ভিডিওটা দেখলেন, ম্যাথের 2 দেখার দরকার আপনার, হঠাৎ করে আপনার এটা দেখবেন বা এটা আপনি ক্লাসটা করতেছেন, দেন আপনি এটাতে ক্লিক করলেন, চলে গেলেন, তাহলে আপনাকে আর ভিডিওগুলো খুঁজতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, এই ড্রাইভ লিঙ্কটা কই পাবো? এটা আপলোড করে দিব। মাত্র তো ভাই আপনাদের 1টা থেকে 2টা ক্লাস হয়েছে, এখনই তো আর এটা করি নাই, তাই না? এটা যখন আরো কয়েকটা ক্লাস হবে তখন আমরা এটা করে এখানে সাজিয়ে দেবো। এই আপনাদের নেক্সট ক্লাস থেকে সাজিয়ে দেবো ভাই, যেহেতু ক্লাস হওয়া শুরু হয়েছে মাত্র। মানে 2টা ক্লাসই করতে পারিনি তো ভাই, এই জন্য আসলে ড্রাইভ আচ্ছা, মানে ঠিক আছে, কাজগুলো পাইলে ভালো হইতো। ক্লাস পাবেন ভাই, গ্রুপে আছে, গ্রুপে একটু নিচে স্ক্রল করলেই তো পান। এটা আমি পিন করে দিচ্ছি সবাইকে, এই ফিচারে দেখবেন, হ্যাঁ, এইখানে আমি পিন করে দিচ্ছি এই অপশনে। জি ভাই, কথা হচ্ছে গত ক্লাসে লেকচার 1-এ তো আমরা 11টা অঙ্ক ম্যাথ করতে পারছি, আর বাকিগুলো তো করা হয়নি। সেটা কি লেকচার 2 এর সাথে দেবেন নাকি? নেক্সট দিন হবে, হ্যাঁ হ্যাঁ। সেটা তো শুভ্র স্যার নেবে মনে হয় আহ, লেকচার। আচ্ছা আচ্ছা, শুভ্র স্যার নিলে সমস্যা নেই, নিয়ে নেবে, সমস্যা নেই, আমি বলে রাখবো। ওনাকে একটু ইনফর্ম করে দিন তাহলে ব্যাপারটা। ওকে ভাই, ঠিক আছে, আজকে থ্যাংক মতো আল্লাহ হাফেজ ভাইয়া ভাই। ভাইয়া আমরা যে বইগুলো পেলাম এগুলো কি কোনো পিডিএফ পাবো? হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাই। বলছি যে বইগুলো আমরা পেয়েছি মানে শীট যেগুলো পেয়েছি এগুলোর কি কোনো সফট কপি পাবো? সফট কপি দিয়ে কি করবেন আপনি? সবসময় দেখা যায় বই থাকে না, হয়তো ফোনে ই করার জন্য। না ভাই, এই তো সুবিধা দেওয়া যাবে না, ইম্পসিবল ভাই। হয়তো অনেক সময় দেখা যায় সবসময় তো এই বই হাতে থাকে না, ফার্স্ট
থাকে ভাইয়া তাহলে পড়া যায়, এরকম অপশন হ্যালো আছে ভাই? কোনো অপশন নাই ভাই। হ্যালো ভাইয়া, শুনতে পান আমাকে? শুনতে পাচ্ছি ভাই, হ্যালো, হ্যাঁ আমরা শুনতে তো পাচ্ছি। অনেকে এখনো শীট পাই নাই, সেক্ষেত্রে হচ্ছে 2 দিন ক্লাস চলে গেল, এখন আচ্ছা, ওইগুলা আপনি ভর্তি হয়েছেন কবে? সেমিনারের দিনই হয়েছে, সেমিনার 31 কত তারিখ তারিখ? সম্ভবত। 31 তারিখ। ফুল টাকা পেমেন্ট হ্যাঁ করেছেন? হ্যাঁ, ফুল টাকা কবে পেমেন্ট করেছেন? ওই দিনকারই? না 1 তারিখ দুপুরে। 1 তারিখ, এই জন্য পাননি হয়তো। হ্যাঁ, ভাইয়া আমিও কিন্তু আচ্ছা, শীট পাই নাই। না সেটা পিছায় তো ভুল করেছেন। যাচ্ছে, হ্যাঁ একটা ক্লাস হয়ে গেলে তো দেখানো আছে। পরবর্তীতে আবার পরের দিন আবার শুনেন, একটা ক্লাস আমি হয়ে বলি, যাচ্ছে, একটু ওই দাঁড়ান। পিছনে ক্লাস। হ্যাঁ, এত ভাই 31 তারিখে যারা ভর্তি হয়েছে, 1-2 তারিখে যারা ভর্তি হয়েছে সবাইকে পাঠিয়েছি, হ্যাঁ? যাদের ডিউ সংক্রান্ত সমস্যা আছে তাদেরকে পাঠানো হয়নি, ডিউটা কমপ্লিট করার পরে তাদেরকে পাঠানো হবে, হ্যাঁ? যাদের ভাইয়া ডিউ আমি ফুল পেমেন্ট করেছি এবং আমাদের হচ্ছে গিয়ে লাস্ট যে হচ্ছে সেমিনার ছিল, ওই সেমিনার স্টার্ট হওয়ার 10 মিনিটের ভিতরেই আমি ওকে, অ্যাডমিশন তাহলে নিয়েছি আপনি এবং পেয়ে যাবেন, ফুল আপনি পেয়ে যাবেন, হ্যাঁ আপনাকে তাহলে পাঠানো হয়েছে সম্ভবত, কারণ অলরেডি গতকালকেও আমরা পাঠিয়ে দিয়েছি, যারা রিসেন্টলি ভর্তি হচ্ছে সবাইকে পাঠিয়েছি, যেহেতু আপনাদের ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, আমাদের এটা মাথায় আছে জি অবশ্যই। জি জি গতকালকে আমাকে এই বিষয়ে ফোন দিয়েছিল, কুরিয়ার অ্যাড্রেস নিল, ফোন দিয়ে আচ্ছা, নিয়েছে। তাহলে তো অবশ্যই আপনি পাবেন, যেহেতু আপনাকে ফোন করেছে তার মানে আপনার অ্যাড্রেস কনফার্মেশন করেছে এবং গতকালকে আপনার শিট কুরিয়ারে পাঠানো হয়েছে, আপনার নিকটস্থ কুরিয়ারে 1 থেকে 2 দিনের মধ্যে না পেলে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে। ওকে, ভাইয়া আরেকটা কথা ছিল। জি প্লিজ আপু। ভাইয়া আমি আসলে লাইভ গুলো করতে পারিনি তো, রেকর্ড ক্লাস করতেছিলাম। মানে আচ্ছা আমাদের তো কথা ছিল, মানে এরকম ইয়ে ছিল যে ক্লাসের ইসের উপরে আপনার একটা করে ওই ক্লাস টেস্ট হবে। তো আচ্ছা, এটা কি আমাদের এই মানে যেমন আজকের ক্লাসটা, এটা কি ক্লাস টেস্ট হবে নেক্সট ক্লাসে, এরকম কিছু? জি আর আপু, যদি তাই হ্যাঁ, অর্থাৎ যদি হয়, 2 যখন হবে, লেকচার 2 এর ক্লাস যেদিনকার হবে ওই দিনকার হচ্ছে লেকচার 1 এর উপরে পরীক্ষাটা হবে। ভাইয়া ওয়ানের উপর যে পরীক্ষাটা হবে সেটা কি আমাদের ক্লাসের যে মানে পিডিএফ দেয়া হয় একটা, সেটার উপরে নাকি আবার শিট থেকে কম্বাইন করে পড়তে হবে? শিট থেকে কম্বাইন করে, হ্যাঁ ক্লাসও করবেন শিটও করবেন, এটার থেকে টোটাল। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমার একটা ছিল, কোয়েরি ছিল। জি ভাই শুনতে প্লিজ। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। যে আমি আজকে ভর্তি হয়েছি, তো আমার ওই ম্যাটেরিয়ালস গুলা কবে নাগাদ পাঠানো হবে বা কবে নাগাদ পাবো আমি আসলে? কালকে পাঠিয়ে দেওয়া হবে, হ্যাঁ সবাইকে পাঠানো হচ্ছে, কালকেই হয়তো কুরিয়ার করা হবে, আপনি ফোন পাবেন, প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে ফোন করবে, অ্যাড্রেসটা কনফার্মেশন করবে, এরপরে কুরিয়ারে দিয়ে দিবে। কুরিয়ারে দিলে 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন ভাই, যেহেতু আপনাদের আচ্ছা, ক্লাসটা শুরু হয়ে গেছে, আমরা আপনাদের খুব কুইকলি পাঠানোর ট্রাই করতেছি। জি জি, থ্যাংক ইউ। বন্ধ করে রাখো, কি লাগবে তোমার? আচ্ছা ভাইয়া, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট দিন দেখা হচ্ছে। ওকে ভাই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। একবার অফ করে দেবো।